পিয়া আপু একটু বিজি, এই জন্য আর কি। জন ভাইও আজকে বিজি, এই জন্য আর কি আমার আজকে আসতে হলো। হ্যাঁ ভাই, আসলে অনেকদিন পর লাইভে আসছি। সবাই কেমন আছেন? তো আজকে বুধবারটা আসলে হওয়ার কথা ছিল না, কিন্তু অনেকে বললো যে ভাই বুধবারটা আপনি করেন, কিন্তু আমি আসলে কোনো নিয়ে এই বুধবার করতে চাই না, কারণ আমি এই বুধবার কাছ থেকে সবসময় একটু দূরে থাকি। সো আজকে কি করতে হবে? তুমি অ্যাবাউট রেজা, হোপ ইউ রিমেম্বার মি। হ্যাঁ জি ভাই, তারিক ভাই, আমি হ্যাঁ মনে আছে ভাই আমার। আপনি ওই যে ইয়েতে গেছিলেন, কি বলে, রেজার সাথে গেছিলেন আপনার মনে আছে? হ্যাঁ ভীষণ ভাই, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা প্লিজ এই ভিডিওটা একটু শেয়ার করেন বুধবারের। তো যাই হোক, আমি আহ, আমি আসলে বুধবার কোনো নিয়ে শুরু করিনি। তো আজকে যেটা শুরু করব, আজকে মানে আজকে প্রথমবার করতেছি। তো আমি একটু নার্ভাস, কারণ যে এটা হলো পিয়া আপু শো। পিয়া আপু ভালো জানে এটা কীভাবে করতে হয়। আচ্ছা, আজকে আমি একজন আপুকে ডাকতে চাচ্ছিলাম আমাদের লাইভের মধ্যে, ওনার কিছু ইয়ে করবে। হ্যাঁ জিনাত আপু, কী অবস্থা, কেমন আছেন? আফসারা, তাসনিম, হ্যাঁ অনেকদিন পরে আপু। সো আপু কী অবস্থা আসলে আপনার? আমার অনেকদিন আপনার সাথে কোনো দেখা হয় না আসলে। আচ্ছা আচ্ছা, আমি তাহলে আমার ফার্স্ট যে আমি ওনাকে নক করি। আমি ওনাকে দেখি উনি আর আফসার আপু, আপনার সাথে তো মানে আমাদের আপনার স্টোরি আমরা পুরোপুরি শুনিনি। তো আপনারা যদি আজকে যে থাকে না, তাহলে আপনার কথা আজকে শুনবো। জি আসসালামাইকুম আপু। হ্যালো, হ্যাঁ জি আপু, কি খবর, কেমন আছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যালো আপু। হ্যালো। হ্যাঁ শুনতেছেন, শুনতে পারতেছেন? হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ আহ, জি আপু, আজকে যেহেতু বুধবার, মানে আজকে প্রোগ্রামটা আমি চালাচ্ছি বুধবারের। তো হ্যাঁ হ্যাঁ, সবাইকে ভ্যালেন্টাইন্স ভ্যালেন্টাইন্স ডে, হ্যাঁ হ্যাঁ ভ্যালেন্টাইন্স ডে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আচ্ছা আপু, আহ, বুধবারে এসে আমরা যেটা করি সেটা হলো যে আমরা বিভিন্ন ধরনের হন্টেড স্টোরিগুলোকে আমরা শেয়ার করি নিজেদের মধ্যে। তো আমি যতটুকু জানতে পারছি যে আপনার কিছু আর কি হন্টেড স্টোরি আছে। সো আপনি যদি আমাদের সবারকে আর কি আপনার স্টোরিটা শেয়ার করেন, তাহলে আর কি আমরা সবাই খুশি হব। হ্যাঁ, আমার স্টোরিটা আসলে একটু অন্যরকম। আচ্ছা আম, সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড, যেটার ভিকটিম আমি এখন পর্যন্ত। তো এটা আচ্ছা আসলে শুরু হয় 2016 থেকে, আমার বিয়ের পর থেকে। তো আচ্ছা। যেটা হয় যে আমার 2016-এ আমার বিয়ে হয়। তো বিয়ের জি পর জি। থেকেই আম, আমার বর বলতো জিন ভূত এসবের গল্প বলতো সবসময়। তো আমি আসলে ওকে। তখন এইসব বিশ্বাস করতাম না একদমই। আমার ধারণা ছিল এগুলো ফেক, এগুলো কিছু হয় না। তো ও বলতো যে ওর মা ব্ল্যাক ম্যাজিক করে, ওর মা জানে এইসব। ইভেন ওর বাবার উপরও ওর মা এসব করেছে, যার কারণে ওর বাবা মার ডিভোর্স হয়েছে, ব্লা ব্লা এরকম বলতো। তো আমি আসলে কখনো ওগুলো না বিলিভ করতাম না ওকে। ভাবতাম ও হয়তো এমনি বলতেছে আমাকে ভয় দেখানোর জন্য। ওকে। তো একটা সময় দেখা গেল যে বিয়ের কিছুদিন পর থেকে না আমি অযথা অসুস্থ হতে শুরু করি। অযথা মানে কোনো কারণ ছাড়া আমার মাথা ঘোরাচ্ছে, আমি খেতে পাচ্ছি না। আর আমি স্বপ্নে জিন ভূত দেখতে শুরু করি। হ্যাঁ। তো মানে কি টাইপের তখন স্বপ্ন দেখতে থাকেন? জিনপুত মানে? আমি স্বপ্নগুলো এরকম দেখতাম যে আমি ঘুমাচ্ছি, আহ, কিছু একটা এসে আমার কানের কাছে কথা বলে যাচ্ছে নাকু নাকু গলায়। হ্যাঁ। আর আচ্ছা কোনো কুকুর এসে আমাকে কামড়াচ্ছে, কিছু ছায়া দেখতাম। হ্যাঁ, এরকম। আর সবচাইতে আজব ব্যাপার ছিল, আমার প্রায় সময় আমার ঘরে খুব বোটকা গন্ধ আসতো, মানে খুব বিচ্ছিরি গন্ধ। হুম। আচ্ছা। তো ওকে।
আমি ভাবতাম কি এগুলো হয়তো আমার টয়লেট থেকে আসছে বা কিছু একটা। তো আমি সবকিছুর সাইন্টিফিক রিজন খুঁজতে চাইতাম। দেখা যেত যে আমি বারান্দায় যাচ্ছি, আমি বাথরুমে যাচ্ছি, কিন্তু কোথাও ওই গন্ধটা থাকতো না, শুধু আমার রুমেই থাকতো। তখনও না আমার মাথায় এই জিনিসগুলো আসতো না যে এরকম কিছু একটা হয়তো হচ্ছে আমার সঙ্গে। আমি ভাবিনি তখনও। তো আস্তে আস্তে না জিনিসটা এত খারাপ হতে থাকে, আমার হাজবেন্ডের সঙ্গে আমার সম্পর্ক নষ্ট হতে শুরু করে, অযথাও আমার সঙ্গে খারাপ বিহেভ করতে শুরু করে। আর আমি ওকে না, মানে ও দেখা যেত যে ও বাসায় না থাকলে আমার মনে হতো যে ও বাসায় না থাকুক বা ও না আসুক, এরকম মনে হতো। আর আমার মানে অযথা কান্না পেতো। হ্যাঁ, তো নিজেদের মধ্যে ছাড়াছাড়ির মধ্যে হ্যাঁ, মতন একটা অবস্থা আর কি, মানে হ্যাঁ, বিতৃষ্ণা একটা এসে পড়ছিল দূরত্ব আর কি অনেকটা। তৈরি হচ্ছিল। হ্যাঁ, মানে আচ্ছা, কোনো কারণ ওকে, ছাড়াই আমাদের ঝগড়া হতো। ওকে। তো আপু একটা সময় একটু আম, আপু একটু পজ হ্যাঁ, করতেছি। এটা হলো যে আমি সবাইকে বলে দিতে চাচ্ছি যে বুধবার আসলে জাস্ট একটা বিনোদনমূলক অনুষ্ঠান, এখানে আসলে কোনো ধরনের মানে সলিউশন দেওয়া হয় না, এখানে জাস্ট স্টোরি শেয়ার করা হয় এবং জাস্ট এটা সবার কাছে শেয়ার করে এখানে অনেকে হ্যাঁ, আমি আজও কিন্তু নিজের সলিউশন স্টোরি। পাইনি, 2 বছর হয়ে গেল। হ্যাঁ, জি। হ্যাঁ, হ্যাঁ, এখানে কোনো সলিউশন দেওয়া হয় না আপু। আরেকটা ব্যাপার হলো যে এখানে কি স্টোরি শেয়ার করে এবং সেই স্টোরিটা এখানে আপু মানে নিজের লাইফের স্টোরি শেয়ার করতেছে, এবং কেউ যদি চান এখানে আপনারা ফেক স্টোরিও শেয়ার করতে পারেন, মানে বই থেকে পড়া স্টোরিও শেয়ার করতে পারেন, এখানে কোনো প্রবলেম নাই। এখানে জাস্ট শেয়ার করা, মানে জাস্ট স্টোরি বলার, আর কোনো কিছু নাই এখানটা। হ্যাঁ, ঠিক আছে আপু, এবার বলেন আপনি। উম, কোথায় যেন ছিলাম, ভুলে গেছি। আপনি ছিলেন যে দূরত্ব মানে হলো আপনি সাথে আপনার ও হাজবেন্ডের আচ্ছা, একটা হ্যাঁ। দূরত্ব সৃষ্টি তো হয়েছে। তখন জি। দেখা গেছে যে, হ্যাঁ, তখন দেখা গেছে যে আমার ওর মধ্যে অনেকটা দূরত্ব তৈরি হয়। আর আমি, আমার মধ্যে যেটা হচ্ছিল, আমি ভাবছিলাম যে আমি হয়তো নতুন পরিবেশে এসে অ্যাডজাস্ট করতে পারছি না, বিকজ আমার খুব কান্না পেতো। আমার মনে হতো আমি দূরে কোথাও চলে যাই। মানে এরকম হয়ে গেছিল যে আমি সবাইকে ভয় পেতাম, ওদের সবাইকে ভয় পেতাম। আমার কাউকে দেখতে ইচ্ছা করতো আচ্ছা, না, কথা বলতে ইচ্ছা করতো না, আমি সারাক্ষণ কান্না করতাম। আর এমন হয়েছিল যে আমি কোনো দিন ঘুমাতে পারিনি, সানস্লিপ যেটাকে বলে। আমি ঘুমালে এইসব ভয়ের স্বপ্ন দেখতাম, দেখে আমার ঘুম ভেঙে যেত। তো যার কারণে আমি আরো অসুস্থ হয়ে যাচ্ছিলাম। তো এরকম না ঘুমাতে না আচ্ছা, ঘুমাতে আমি, মানে আমি তখন ভাবতাম যে এই জন্যই হয়তো আমি সিক হচ্ছি বা আমার মেজাজ খারাপ থাকছে বা এরকম কিছু। তো এরকম হতে 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 একটা পর্যায়ে না আমার বিয়েটা একদম ভেঙে যাওয়ার উপক্রম হলো। আম, মানে আমি আর সহ্য করতে পারছিলাম না ওদের মেন্টাল টর্চার, আচ্ছা, আমার শাশুড়ি মেন্টাল টর্চার, আমার শাশুড়ি এক্সট্রিম লেভেলে আমাকে মেন্টাল টর্চার করতো। তো আমি যখন আমার বাবার বাসায় চলে আসি, যেদিন চলে আসি, তার পরদিন কি বলবো আমি, আমার যেদিন চলে আসি সেদিনই আমার আমার যে ভাবি ছিল, উনি তার বাবার বাড়িতে চলে যান। তো বেড়াতে যান নর্মালি ওনার আচ্ছা, আমার ভাবির মা, তার বোনও বাসায় আসে সেদিন। তো ওনারা যায়, তো আমি যেহেতু আপসেট ছিলাম আমার বিয়েতে এত সমস্যা হচ্ছে, তো আমি তো ওগুলো নিয়ে পড়ে আছি। তো আমার পরদিন আমার ভাই তার আলমারিতে কোন একটা পেপার খোঁজার জন্য তার পুরো আলমারি, মানে খোঁজে আর কি, এটাকে কি বলে যে সে এলোমেলো করে ওই একটা পেপার খোঁজার জন্য। তো তখন ওর আচ্ছা, আলমারি ড্রয়ারের একটা কোনায় সে একটা বক্স পায়, সেখান থেকে 8টা তাবিজ বের করে নিয়ে আসে। হ্যাঁ, তো আচ্ছা। এসে আমি তাবিজ, তাবিজ, আমাকে এবং আমার 8টা তাবিজ, হ্যাঁ, বা বের করে নিয়ে তাবিজ। আসে। ওকে। তো আমার মাকে তখন দেখায়। তো দেখানোর পরে আমি এবং আমার মা অবাক হই যে বাসায় তাবিজ কেন আসবে। তো আমি এমন একটা ফ্যামিলি বিলং করি যে আমার মা এইসব একদমই বিশ্বাস করে না। মানুষ তো একটু আধটু হলেও বিশ্বাস করে, আমার মা কোনোদিনও আমাদেরকে এগুলা, ইভেন আমার মা এত রিসেন্ট আমার মা এগুলো বিশ্বাস করা শুরু করেছে আমার ফিজিক্যাল কন্ডিশন দেখে। কিন্তু তখন আমার মা একদম বিশ্বাস করেনি, কিন্তু তারপর একটা ভয় তো কাজ করে। আমরা মুসলমান হলেও আমাদেরকে বিশ্বাস করতে হয় যে এই জিনিসগুলো আছে। তো আমার মা একটা, মানে মাথায় আসে যে তাবিজ বাসায় কেন আসবে, কারণ আমাদের বাসাতে তাবিজ আসার প্রশ্নই আচ্ছা, আসে না, because আমরা এগুলো বিশ্বাস করি না। তো আমার ভাইও তখন ভয় পেয়ে যায়, যেহেতু 8টা তাবিজ ছিল। তো ও আমাদেরকে 3জন হুজুরের অ্যাড্রেস বলে, ওর ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করে বলে যে 3জন হুজুরের কাছে যাও, দেখো যে 3জন একই কথা বলে কিনা। তো আমরা 3জনের কাছেই যাই এবং 3জনই তাবিজগুলো দেখে দেখে বলে যে এটা খুব বাজে তাবিজ, সংসারে অশান্তি টশান্তি লাগানোর। মানে 3জন হুজুরই যা বলেছে মানে সেম বলেছে তাবিজগুলো দেখে। আচ্ছা, তো তখন না আমার হঠাৎ করে মাথায় ঢোকে যে যেহেতু এখানে হুজুর এই কথাগুলো বলেছে, ও তারপর একটা হুজুর আমাকে বলেছিল যে মা তোমার উপর অনেক বড় ধরনের এইসব, উনি বলছেন কুফরি, কুফরি করা
তোমার বিয়েটা খুব বেশি হলে 6 মাস টিকবে, এর বেশি টিকবে না। তো আমার তো মাথায় এটা আসেই নাই যে আমার বিয়ে টিকবে না। তো আমি ওনার কথাটা না খুব লাইটলি নেই। লাইটলি নেয়ার আচ্ছা পরে আমি তারপরে যখন অ্যাকচুয়ালি আমার বিয়েটা ডিভোর্স লেভেলে চলে যায়, তখন আমার টনক নড়ে যে কিছু একটা একটা অবশ্যই হয়তো হয়েছে, না হলে আমার বাসায় তাবিজ কেন আসবে, আমার সংসারে এত অশান্তি কেন হবে বা কি। তারপর একদিন কি হলো, আমি যখন এগুলো নিয়ে ঘাটাঘাটি শুরু করি, আমি একদিন হঠাৎ করে ভোরবেলায় আমার ঘুম ভাঙে, ব্যথায় ঘুম ভাঙে। আমার মনে আছে তখন আজান পড়ছিল, তো আমি উঠতে চাচ্ছি, আমি উঠতে পারছি না। আমার ঘাড় থেকে কোমর পর্যন্ত আমার মনে হচ্ছে আমি প্যারালাইজড হয়ে গেছি। আমার কোনো একটা নার্ভ মনে হচ্ছে যে কোনো একটা নার্ভ আমার শক্ত হয়ে আছে, আমি নড়লেই ছিঁড়ে যাব। হ্যাঁ, এরকম একটা অবস্থা, আচ্ছা। আমি পুরা বিছানায় পড়ে আছি এরকম। তো আমি সকাল হওয়া মানে পর্যন্ত আপনি কোন অপেক্ষা করছি যে ধরনের আম্মু আমার। জি। আপনি কোন ধরনের এক্সারসাইজ করছিলেন বা কোনো ফিজিক্যাল ওয়ার্ক করছিলেন আপনি সেই কিচ্ছু না, এর আগের দিন? কিচ্ছু করিনি আমি। আচ্ছা না, আমি কিছুই করিনি, because আমি তো আচ্ছা এমনি আপসেট ছিলাম এসব নিয়ে যে কি হচ্ছে। আমি আচ্ছা নর্মালি ঘুমিয়েছি, নর্মাল নর্মাল আমি যা করি তাই আমি ঘুমিয়েছি। তো এই অবস্থা হলো। তো আমার মা যখন আমার রুমে আসলো সকালে, তখন আম্মুকে বললাম যে আমি উঠতে পারছি না। তো আমাকে যে ডক্টরের কাছে নিয়ে যাবে, আমার অতটুকুন অবস্থাও ছিল না, আমাকে তোলা যাচ্ছিল না বিছানা থেকে। তো 2-3 দিন আমার না এই আচ্ছা মানে ঘরে এসেই ট্রিটমেন্ট হয়। আমার মা যতটুকুন করার করছে বা ডক্টর যা মেডিসিন দেওয়া দিচ্ছে, কিন্তু আমার কোনো কিছু না কিছু হচ্ছে না। তখন হঠাৎ করে আমার মনে হলো যে হুজুর এরকম বলেছে বা আমি এরকম তাবিজ পেয়েছি বা আমার বর এরকম বলতো ব্ল্যাক ম্যাজিক হয়, আমি একটু সার্চ করি। তো আমি তখন না গুগলে এগুলো নিয়ে সার্চ ঘাটাঘাটি শুরু করলাম যে কি, আমি শুয়ে শুয়ে আমি কিন্তু নড়তে পারছি না। তো তখন কোথায় এক জায়গায় আমি পেয়েছিলাম যে আচ্ছা সূরা ইয়াসিন 7 বার পড়লে এরকম অস্বস্তিকর পরিস্থিতিতে থাকলে সেটা মুক্তি পাওয়া যায়। তো আমি জানি না, আমি সেদিন আচ্ছা খুব কষ্ট করে, আমার মনে আছে 2.5-3 ঘন্টা লেগেছে মনে হয়, আমি পড়তে পারছিলাম না। আমি মানে ভুলে যাচ্ছি এরকম মনে হচ্ছে যে আমি ঠিক মতো পড়ছি কিনা। যাই হোক, আমি অনেক কষ্ট করে সেটা পড়েছি। পড়ার পরে না আচ্ছা আমি সেই দিন রাতে ঘুমিয়েছি, 3-4 ঘন্টা যাই ঘুমাই আমি ঘুমিয়েছি। তারপরের দিন আমি উঠে বসেছি, মানে আমি বলবো যে ম্যাজিক ও হয়েছে আচ্ছা আমার সঙ্গে, যে আমি উঠে বসেছি এই উঠে সূরা বসছিলেন। ইয়াসিন পড়ার আচ্ছা পরে। ওকে হ্যাঁ, আমি উঠে বসেছি, তারপর ওকে আমি আস্তে আস্তে গ্রাজুয়ালি সুস্থ হয়েছি। কিন্তু সেদিন যে আমি একটু নড়তে পারছি না, আমি সাইড মানে পাশ ফিরতে পারছি না বা কোনো কিছু করতে পারছি না, সেই আমি যে 7 বার সূরা ইয়াসিন পড়ে উঠে বসেছি, তখন তো আমার বিশ্বাস আরো দৃঢ় হলো যে না, আমার সঙ্গে কিছু একটা হয়েছে। ও, আমি একটা জিনিস স্কিপ করে গেছি, আমি যখন শ্বশুর বাড়িতে আচ্ছা ছিলাম, আমি আমার বালিশের ভেতর একটা তাবিজ পেয়েছিলাম। তো তাবিজটা যখন আচ্ছা পেয়েছি, ওকে আমি আমার মাকে বলেছিলাম যে আম্মু এরকম আমি এরকম তাবিজ পেয়েছি, এটা কি। আম্মু হেসে বলেছে আরে এগুলো কিছু না, এগুলো কি হয় নাকি। তা আমিও কি করেছি, পণ্ডিতি করে তাবিজটা নিয়ে আমি কমোডে ফেলে দিয়েছি। হ্যাঁ, আমার মনে 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 আমি হাসছিলাম যে আমার কবরে ফেলে শাশুড়ি দিয়েছেন। এগুলা আচ্ছা করছে, এগুলা করে কিছু হয়। হ্যাঁ, কমোডে ফেলে আচ্ছা দিয়েছি আমি। তো যাই হোক, মানে ব্যাপারটা এরপরে ছিল না। যে আপনিও বিশ্বাস করেন না, আন্টি উম, আন্টিও বিশ্বাস করে না, মানে এইসব ব্যাপারে আপনারও কোনো বিশ্বাস নেই, আন্টিরও কোনো বিশ্বাস নেই। না। হ্যাঁ। ওকে না। ওকে তো তারপরে? আমার তো বিশ্বাস হয়েছে আমি যখন প্যারালাইজড হই তখন। এর আগ পর্যন্ত আমার জি মানে বিশ্বাসই ছিল না। তো আচ্ছা তারপরে ওই তখন আমি সুস্থ হওয়ার পরে আমি বিভিন্ন হুজুরদের কাছে যাওয়া শুরু করি। হ্যাঁ, যত হুজুর জি যে যেখানে বলেছে, সিলেট বলেন, কিশোরগঞ্জ বলেন, যে যে জায়গায় বলেছে, আমি সেখানেই গিয়েছি। কিন্তু আলটিমেটলি না কিছুই হয়নি, বুঝলেন। আমি প্রচুর টাকা নষ্ট করেছি, কিন্তু কিছুই হয়নি। কিন্তু আস্তে আস্তে আমার ফিজিক্যাল কন্ডিশন খুব খারাপ হতে শুরু করেছে। আমি আমার মেমোরি লস হতে শুরু করেছে, আমার খাবারের রুচি চলে গেছে, আর ঘুম, আমি তো মানে একটা মানুষ না ঘুমিয়ে কিভাবে থাকতে পারে আমি জানি না। আমি মানে আমি ঘুমাতাম না, দিন রাত 24 ঘন্টা আমি ঘুমাতাম না। হ্যাঁ, আচ্ছা এরকম দিনেও গিয়েছে। তারপর আমি একটা হুজুর পেলাম, উনি আমাকে বললেন যে আহ, উনি আমাকে হেল্প করতে পারবেন। তো আমি ওনার কাছে যাওয়ার পরে উনি আমাকে একটা তাবিজ দিলেন। সেটা বললেন যে তুমি গাছে বাঁধবে। তো আমি গাছে বাঁধি, এই তাবিজ নাই হয়ে যায়। হ্যাঁ। তো আমি আমি আমার মনে মনে ভাবছিলাম যে এই তাবিজগুলো কি কেউ খুলে ফেলে দিচ্ছে বা কি, মানে বুঝতে পারছিলাম না যে গাছে বাঁধিয়া তাবিজ নাই হয়ে যায়। তো এরকম অনেকবার হওয়ার পরে হুজুরকে বললাম যে মানে হুজুর গাছ আমি তো তাবিজ বাঁধি, পরের দিন। ঘরে বাইরে ঠিক না আপু? হ্যাঁ, মানে গাছ ছাদে, তো ঘরে বাইরে? ছাদে থাকে। ঘরে বাইরে? ছাদে তো অন্য। ছাদে? আচ্ছা ছাদে। হ্যাঁ, ঘরের বাইরে। অনেক সময় হ্যাঁ, পাখিও ঘরের আসতে পারে, বাইরে, হ্যাঁ হ্যাঁ পাখিও ছাদে আসতে পারে। আমি বাঁধি।
হ্যাঁ, আমি আচ্ছা ওইটাই চিন্তা করেছি হয়তো পাখি ডেকে, কিন্তু পাখি কি এসে শুধু এই তাবিজটাই পায়? আমি এত মোটা রশি দিয়ে বাঁধি, টাইট গিট দিই, কিন্তু তারপরও সেটা থাকে না। যাই হোক, আচ্ছা তারপর উনি আমাকে আরেকটা তাবিজ দিলেন, দিয়ে বললেন এটা বিছানার নিচে রেখে আহ, যেন আলো না লাগে এরকম। হ্যাঁ, তো আমি এরকম বিছানার নিচে, আমার যেহেতু বক্স বেড, তো ওটার পুরা বিছানা তুলে দেন ওইটার নিচে রাখতে হয়। তো ওভাবেই রেখেছি। তো যেদিন রেখেছি, সেদিন রাতে রেখেছি, রাতে রাখতে হবে বলেছে, যে 2 রাকাত তখন নামাজ পড়ে ওই যে জায়গাটা মুছে 7 বার সূরা কুল হাল্লা পড়ে এগুলা রাখতে। তো আমি রেখেছি ওভাবেই। তো পরদিন সকাল থেকেই আমার বেড ভাইব্রেট করছে। ফোন ফোনে কল আসলে যেরকম ভাইব্রেট করে না, এরকম ভাইব্রেট করছে। তো আমি ভাবছিলাম কি আমি বোধহয় হ্যালোসিনেট করছি, যে এরকম কিছু একটা হচ্ছে হয়তো এরকম। তো সারাদিনই হালকা পাতলা এরকম হচ্ছে হচ্ছে। তো আমার বিকেল বেলা আমার এক কাজিন আসলো, এসে আমার বেডে বসলো। ও বসে বলতেছে, এই তোমার ফোন বাজে। আমি বললাম, না আমার ফোন বাজে না। তো ও বলতেছে যে, না ফোন বাজে তো, বিছানা ভাইব্রেট করতেছে। আমি বলছি, না আমার বাজে না। তো ও কি করলো, ওর ফোন আমার ফোন দুইটা ফোনই নিল। নেওয়ার পরে দেখে যে দুইটা ফোনের কোনো ফোনই বাজে না, কিন্তু বেড ভাইব্রেট করছে। তখন ও আমাকে বলতেছে, আচ্ছা বেড বেড ভাইব্রেট করে কেন? আর আমি না ওর দিকে তাকিয়ে না একটা হাসি দিছি। তো ও জানে যে আমার সঙ্গে এগুলো হচ্ছে, ও বিলিভ মানে করে না, তাও বেড আবার করে। কাঁপতেছে তো আপনি ওটা বলতেছেন যে ভয়ে উঠে চলে গেছে, মানে বুঝছেন? তো তখন আমি চিন্তা করলাম যে আমি যদি হ্যালুসিনেট করি, তাহলে আমি একা করব, দুইজন মানুষ তো হ্যালুসিনেট এমনটা করতে পারে না। এমনটা হতে পারে যে কোনো ধরনের হ্যালো, আর্থকুয়েক বা কোনো কিছু যদি হয়, মনে করেন ভূমিকম্প, যদি এরকম হয় যে ভূমিকম্পের জন্য কাঁপতেছে, হ্যালো। ভূমিকম্প, এমন হতে পারে যে ভূমিকম্পের জন্য কাঁপতেছে। হ্যালো, হ্যাঁ আপু শুনতে পারতেছেন? হ্যালো, হ্যালো, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ আমি বলতেছিলাম যে যদি মনে করেন ভূমিকম্পের জন্য যদি কাঁপে, ভূমিকম্প বা না, ভূমিকম্প তো হয়নি। ভূমিকম্প হলে সেটা টিভিতে আসতো যে ভূমিকম্প হয়েছে, আচ্ছা এরকম কিছুই না। আচ্ছা নরমাল জাস্ট। হুম হ্যাঁ, তো এরপর ওকে থেকে আমার কাজিনও একটু আমাকে একটু সিরিয়াসলি নেওয়া শুরু করলো, যে না এখানে কিছু একটা আহ, মানে বলে না অতি প্রাকৃত কিছু একটা ঘটছে। তো যেহেতু বক্স বেড, আচ্ছা এটা তুলে চেক করাও অনেক টাফ ব্যাপার। তো আমার না খুব আলসি লাগছে, মানে আলসেমি লাগতেছিল। তো আমি দেখা গেছে যে 2-3 দিন পরে সেটা আমি আবার চেক করলাম যে ঘটনা কি। হ্যাঁ, আবার রাতের বেলা সেটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। তো আমি 2 দিন পরে আচ্ছা যখন চেক করলাম, আমি দেখলাম যে একটা পাথর চাপা দিয়ে রাখতে বলেছিল, সেই পাথরটা ঠিকই আছে, কিন্তু সেই তাবিজটা আর নাই। এখন কথা হচ্ছে যে আমার বেড ও তুলে দেন, ম্যাট্রেস তুলে দেন, তোশক তুলে থেকে ওইটা ভেতর থেকে তাবিজ নিয়ে যাবে না, রাইট? হ্যাঁ আর কেউ আচ্ছা জানতো ওকে না তারপরে যে আমি এখানে রেখেছি। আচ্ছা তারপরে তো আমি ওই হুজুরকে বললাম এরকম ঘটনা। তারপরে এরকম, তারপর উনি আরো অনেক কিছু আমাকে দিলেন, কিন্তু তারপর আর মানে কোনো কাজ হয়নি, বুঝছেন? কিন্তু আমার ঘরে না আচ্ছা গন্ধ আসতো। হ্যাঁ, কখনো খুব সুন্দর গন্ধ আসতো, কখনো খুব বোটকা গন্ধ আসতো। আচ্ছা তো তো তারপর আচ্ছা একদিন আমি যখন এগুলো মানে হুজুরদের পেছনে ঘোরা শুরু করি, একদিন কি হলো, আমি রাতে ঘুমিয়েছি, আমি সকালবেলা উঠে দেখি আমার নাক দিয়ে মানে রক্ত পড়ে মানে একদম শক্ত হয়ে আছে, মানে একটা রক্তের লাইন নাক দিয়ে পুরা আচ্ছা নাক দিয়ে। তো আমি ভেবেছি কি অনেক আচ্ছা সময় হয় না, অনেক সময় কিন্তু হয় নাকের ভেতরে ছিঁড়ে টিলে যায় হুম এরকম কিছু একটা। তা আমি না সেটা হ্যাঁ এটা খুব হয় সিরিয়াসলি নেইনি আমি। হুম, এরকম ভেবেছি হয়। তো এরকম 2 দিন পর না আমার চোখে আবার ব্লাড আসলো অল অফ এ সাডেন কোথা থেকে। তো আমি খুব চেক টেক করলাম যে কোত্থেকে আসতে পারে, আমার গাটাও তো কোনো কিছু কাটেনি। তার পরের দিন না আবার আসলো। হ্যাঁ, তখন নাক দিয়েও আসলো, মুখ দিয়েও আসলো। তখন আমি ঘাবড়ে গেলাম যে এরকম কেন হচ্ছে আমার সঙ্গে। তো তখন আমি ডক্টর দেখালাম, ডক্টরও কিছু পেলো না, বলতেছে যে না হয়তো ভেতরে ছেড়ে টেলে গেছে। তো উনিও বলছেন হয়তো, উনিও আমাকে ওরকম ভাবে কিছু বলতে আচ্ছা পারেন না। তো তখন ততদিনে দেখা গেছে যে আমি আমার চুল টুল পড়ে আমি শুকায় আমি যাচ্ছে তাই হয়ে গেছি, মানে আমাকে দেখলে একটা
পেয়ে যাবে, মানে আমার এরকম বাজে অবস্থা, যে আচ্ছা কারণে আমি তো ঘুমাই না। মানে 2-3 মাস হয়ে গেছে আমার আচ্ছা। ঘুমের কোনো নামগন্ধ নেই। আমি স্লিপিং পিল খেয়েও পর্যন্ত জেগে থাকি, আমার ঘুম আসে না। হ্যাঁ, তো হুম, এই যুদ্ধ তো আমার চলেই যাচ্ছে। রিসেন্টলি কিছুদিন আগেও আম, আমার মুখে আবার একটা রক্তের দলা এরকম বলতে পারেন। আমি দুপুরে ঘুমিয়েছি, হঠাৎ করে আমার মুখে কেমন পিচ্ছিল কিছু একটা লাগছে, তো আমি হাত দিয়ে টেনে দেখি এত বড় একটা রক্তের দলা এসেছে। তো আমি আসলে আদৌ জানি না যে এগুলো কি হচ্ছে আমার সঙ্গে, এগুলো তো নর্মাল কিছু হতে পারে না। এটা কি এখনো চলতেছে? হ্যাঁ, এখনো 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 চলতেছে? আচ্ছা আচ্ছা, আরেকটা ব্যাপার যে মানে আমি যতটুকু শুনছিলাম আর কি, যে কোনো একজন ডাক্তার নাকি আপনাকে এই কথা কি বলছিল যে এটা কোনো ধরনের প্যারানর্মাল কোনো কিছু? হ্যাঁ, এটা একটা মজার ঘটনা। আমার মা 1 বছর ধরে আমার মাথা খাচ্ছে যে তুমি হয়তো ডিপ্রেশনে আছো বা অ্যাংজাইটিতে আছো। হ্যাঁ, তো এরকম করে করে তো আমি 1 বছর ধরে আম্মুকে বোঝানোর চেষ্টা করেছি যে না। তো আম্মু আমাকে জোর করে ধরে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেল। তো উনি মানসিক ডাক্তার, অনেক বড় বিভাগীয় প্রধান একটা সরকারি হসপিটালের। তো ওনার কাছে আম্মু আমাকে নিয়ে যাওয়ার পর আমি যখন ওনাকে বললাম, আমার মা যে প্রথমেই বলেছে ও সারাক্ষণ খালি সারাদিন হুজুরের পেছনে ঘোরে, ওর এসব বদলায় দেন, ওর গলায় দেখেন 8টা 10টা তাবিজ। তখন আচ্ছা সত্যি আমার গলায় 8টা 10টা তাবিজ থাকতো, এখন নেই। তো ওই ডক্টর আমাকে বললো যে কি সমস্যা, তখন ওনাকে আমি সব খুলে বললাম আমার আমার যে প্রবলেম গুলা হচ্ছে, ফিজিক্যাল প্রবলেম গুলা হচ্ছে বা মেন্টাল প্রবলেম গুলা হচ্ছে। তো ওনাকে বলার পরে উনি আমার মাকে বললো যে দেখেন, আমরা মুসলমান, আমাদেরকে বিশ্বাস করতে হবে যে সবকিছুই মানসিক রোগ না, আবার সবকিছুই ব্ল্যাক ম্যাজিক না, কিন্তু ব্ল্যাক ম্যাজিক এক্সিস্ট করে। আচ্ছা হ্যাঁ, তো এটা বলে বলছে যে ওনার যে সমস্যা, মানে আমার যে সমস্যাগুলো সেগুলা ব্ল্যাক ম্যাজিক রিলেটেড, কোনোটাই মানসিক সমস্যার অন্তর্ভুক্ত না। তো এটা ওই আমার মা বললো যদি তাই। ডাক্তারই বলতেছে? ওই হ্যাঁ, এটা ডাক্তারই ডক্টরই বলতেছে এই বলেছে। কথা? হ্যাঁ। আচ্ছা তো ওইটা শুনে আমার মা খুব ফেড আপ হয়ে গেল যে কি এত কষ্ট করে নিয়ে গেল আমাকে, কিন্তু মানে কিছু হয়নি। তো আচ্ছা পরে ডক্টর পর্যন্ত আমাকে জিজ্ঞেস করেছে যে আমি কি করি বা কিভাবে আমি একটু রিলিফ পাই, কোন সূরা পড়ি। পরে আম্মুকে উনি বলেছে দেখেন, আমি 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 ডক্টর, আমি একজন মানসিক রোগের ডক্টর, কিন্তু আমারও আহ, আমারও মনে হয় যে আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে। আমি কিন্তু আমার নিজের হাতেও তাবিজ পড়া, উনি আমার মাকে দেখাচ্ছে যে দেখেন আমার হাতেও তাবিজ পড়া। তখন আমার মা বলতেছে যে কি করলাম আমি, এত তোমাকে নিয়ে গেলাম, তুমি আবার এই ডাক্তার আবার এসব বলতেছে। তো এই আসলে কি জানেন, অনেক সময় আচ্ছা দেখা যায় যে যে আমরা অনেক বেশি ওভার স্মার্ট নিজেকে প্রেজেন্ট করতে চাই যে না আমি তো এসব বিলিভ করি না, এগুলো হয় না। আমিও 2 বছর আগে সঙ্গে এই জিনিসগুলো না হলে আমি আসলে কখনো বিশ্বাস করতাম না যেগুলো হয়। ব্ল্যাক ম্যাজিকের যত ধরনের সিমটমস ছিল আমার মধ্যে ছিল, যেমন ধরেন নখ মরে যাওয়া, নখ নীল পড়ে যাওয়া, বডিতে বিভিন্ন জায়গায় কালশিটে দাগ পড়ে যাওয়া, হ্যাঁ, খাবার দেখলে বমি আসা। আচ্ছা তারপর আমি তো অনেক রিসার্চ করেছি এসবের উপরে। রুকাইয়া বলে একটা জিনিস আছে, আহ, যেটা ব্ল্যাক ম্যাজিক এফেক্টেড আচ্ছা মানুষের উপর করা হয়, তো সেটাও আমি খুব ট্রাই করেছি। আমি না কোনো সূরা শুনতে পারি না, আমার মাথা ভারী হয়ে যায়। হ্যাঁ, আমার আমি দেখি আচ্ছা যে যত ধরনের সিমটম আছে সব না আমার মধ্যে আছে। তো আমি আসলে এখন এসব নিয়ে ফাইট করতে করতে আমি এখন ফেড আপ হয়ে গেছি, যে আমি একটা রিয়াল মানুষ পেলাম না যে আমাকে এটা থেকে বের করে আনতে পারবে, কিন্তু এগুলো আছে। আচ্ছা। যতটুকু শুনছিলাম আপু, আছে আপনি মনে হয় রেজার কাছে, মানে রাতবির রেজার কাছে নক করতে চেয়েছিলেন নাকি, মনে হয়। হ্যাঁ, এর আগেই তো আপনি তাকে পুলিশ দিয়ে ধরায় নিয়ে গেলেন, বাজে লোক। না, আমি আমি ধরে নিয়ে যাইনি আপু। এখানে হলো আরো অনেক junior আছে, ওনারা আর কি এটাকে উচিত মনে করছে এবং ওনারা এই কাজটা করছে, এটা আমি আসলে ধরে নিয়ে যাইনি। আমি কোথায় যাইনি বলেন, আমি যেখানে যাকে পেয়েছি আমি তার তার কাছেই গিয়েছি, কিন্তু আমি যখন ওনার কাছে যাব, দ্যাট মোমেন্ট আমি টিভি অন করে দেখি আরে উনি তো অ্যারেস্টেড। জানি না, তাহলে আপনি আরো ঝামেলার মধ্যে পড়তেন, বুঝছেন? তো যাই হোক, মেবি। তো এখনো আপনি, এখনো আপনার জিনিসগুলি চলতেছে ঠিক না আপু? এখনো চলতেছে এবং আশা করি এখনো আপনার এই চলতেছে, আমি সবগুলি এখনো জিন ভূত চলতেছে স্বপ্ন এখনো। দেখি। আচ্ছা, এবং হ্যাঁ, আপনি যেটা বলেছিলেন যে আন্টি কোনো বিষয় কথা বিশেষ করে না, এবং আপনি আজকে আবার কিছুক্ষণ আগে বলছিলেন, মানে প্রথম দিকে বলছিলেন যে আন্টি ধীরে ধীরে বিশ্বাস করা শুরু করছে এই ব্যাপারগুলি।
হ্যাঁ, আমার মুখ আচ্ছা। নাক মুখ দিয়ে যখন ব্লাড আসা শুরু করলো তখন আম্মু ভয় জি। পেয়েছে। লাস্ট আমি কিছুদিন আগের কথা, 2 সপ্তাহ আগের কথা মনে হয়, যে আমি বললাম না আমি দুপুরে ঘুমাচ্ছিলাম, আমার মুখে এরকম একটা রক্তের দলা আসলো। তখন আমি আমার মাকে বললাম জি। যে এখনো যদি বিলিভ না করো, আমি মরে গেলে তুমি হয়তো বিলিভ করবে। তখন আম্মু ভয়ে কোন কোন ফোন কি হুজুর দিয়ে ফোন দিয়ে বলতেছে, ফোন করে। তো আমি বললাম যে সেই তো বিশ্বাস করলা, কিন্তু এত বছর পরে এসে করলা, যে এখন আমার আর কিছু করার নেই। আমি একজন টেক্সাসে ইসলামিক স্কলার আপু আছে, উনি এসব নিয়ে স্টাডি করেন। জি। তো আমার এক আত্মীয়র মাধ্যমে আমি ওনার সঙ্গে যোগাযোগ করেছিলাম, তো উনি আমাকে না কিছু সিমটম দিয়েছিলেন, এরকম 3টা স্টেজ দেয়া। তো উনি আমাকে বলেছিলেন যে তুমি দেখো তো তুমি কোন স্টেজে আছো। তো আমি দেখলাম কি সবগুলো স্টেজের যা যা সিমটম সব আমার মধ্যে আছে। তা আমি বললাম যে আপু আচ্ছা। এখানে সবকিছুই তো আমার মধ্যে আছে। তখন উনি এতটাই ভয় পেয়ে গেছেন, বলতেছে যে তোমাকে নিয়ে আমি কি করবো আমি জানি না, তুমি কিভাবে বেঁচে আছো আমি জানি না। হ্যাঁ, তো তুমি তুমি চেষ্টা করো, তুমি ফাইট করো। ওই আপুটা এখনো আমাকে নক করে বলে যে তুমি ফাইট করো, কিন্তু আসলে কি জানেন আমার ওই এনার্জিটা আর নাই। আমার এখন মনে হয় যে আমাকে কেউ মেরে ফেলুক। আমার এত কষ্ট হয়, এত কষ্ট হয়, একটা মানুষ না ঘুমিয়ে কত থাকতে পারে। আমার আমার এমন হয়েছে যে আমি বাসা থেকে বের হয়ে আমি বাসার অ্যাড্রেস বলতে পারছি না, আমি ভুলে গেছি আমার বাসা কোথায়। তো এই জিনিসগুলো খুব আপ- ভয়াবহ, আসলে যার সঙ্গে না আপনার কি ঘটেছে কোনো সে বিশ্বাস ধরনের, করবে না। আপনি কি কোন ধরনের, আপু কোন ধরনের অ্যান্টিবায়োটিক কি খাচ্ছেন, কোন ধরনের মেডিসিন কি নিচ্ছেন আপনি? মেডিসিন বলতে আমি স্লিপিং পিল খাই, এছাড়া আচ্ছা, ওকে। অ্যান্টিবায়োটিক ওরকম ভাবে নিচ্ছি। ও আমি মাঝখানে কয়েক মাস অ্যান্টি ডিপ্রেশন পিলের উপরেও ছিলাম। আচ্ছা, ওকে। কিন্তু কোনো এই ধরনের অ্যান্টিবায়োটিক বা কোনো ধরনের মেডিসিনটা আপনি নেননি যেগুলি খুব পাওয়ারফুল? সাধারণত না, যেটা হয় না, যে না। অ্যান্টিবায়োটিক যখন খাওয়া হয় অনেক সময় কিন্তু মানুষের মেমোরি লস হয়, শর্ট টার্ম মেমোরি লস হয়, যে সে ভুলে যায় যে কি করতেছে। মনে করেন যে সে খাচ্ছে, যদি সে মানে খুব হাই ডোজের অ্যান্টিবায়োটিক খায়, সে খাচ্ছে কিন্তু সে মুখে নিতে ভুলে যাচ্ছে, যে সে যে খাচ্ছে সে এটাই ভুলে যায় যে সে ভাত খাচ্ছে। বুঝছেন? এরকম প্রবলেম হয়। যেরকম মনে করেন আমার একটা ফ্রেন্ড এরকম হয়েছে যে সে লিফট টেক দিয়ে তার বাসায় গেছে, রূপ মানে তার দরজার সামনে দাঁড়িয়েছে, কিন্তু সে কলিং বেল যে টিপ দিবে সে এটা ভুলে গেছে। বুঝছেন? মানে হাই ডোজের অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে এই এই প্রবলেমগুলি হয়। আপনি তো এরকম ধরনের কোনো মেডিসিন নিচ্ছেন না? না, আমার অ্যান্টিবায়োটিক খাওয়ার মতো আমার কোনো রোগ বালাই না কখনো ছিল না, জানেন। আমি আমার বিয়ের আগ পর্যন্ত আমার কোনো অসুখ ছিল না, বরঞ্চ আমি দোয়া করতাম যে আমার একটু জ্বর হোক, জ্বর হলে কেমন লাগে আমি একটু বুঝতে চাই। মানে আমি এতটাই ফিট ছিলাম। তো এখন আমি এতটাই সিক থাকি অল দা টাইম, আমার মনে হয় যে আল্লাহ আমার ওই দোয়া বোধহয় এখন দিয়ে দিয়েছে যে যাও তোমার সিক হওয়ার শখ ছিল, নাও হয়ে নাও। তো অ্যান্টিবায়োটিক আমার আগে কখনো খাওয়ার দরকারই পড়েনি। ইভেন আমি আচ্ছা। স্লিপিং পিলও, আমি এসব ঝামেলা হওয়ার ধরেন আমি 2016 থেকে আমার এই ঝামেলা শুরু হয়, আমার মনে হয় যে আমি 2018 এর শুরু থেকে আমি স্লিপিং পিল নেই। হ্যাঁ, আচ্ছা। 2017টা আমি পুরা না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি। আচ্ছা। তো আপনার 2 বছর কারণ যেগুলি আমি তো চলে গেছে। ডক্টরের কাছে গিয়েছি অনেকদিন পরে। আচ্ছা, ওকে। ঠিক আছে আপু, আমরা কি মানে আশা করি কি আমরা আসলে আর কোনো কিছু করতে পারবো না। জাস্ট আমরা আপনার জন্য দোয়া করতে পারি যে আপনার হয়তো এইসব প্রবলেমগুলি আপনার খুব তাড়াতাড়ি হোক, সমাধান হয়ে যাক। And নতুন কিছু যদি হয় আপু প্লিজ আমাদেরকে শেয়ার করেন, কারণ যে আমরা মানে শোনার জন্য আর কি অধীর আগ্রহে বসে থাকি। সো হ্যাঁ, শিওর। আর আর আপু আর কিছু বলতে আছেন আপনি? আর কোনো স্টোরি কি শেয়ার করবেন? স্টোরি তো আসলে এই 2 বছরে আমার সঙ্গে অনেক কিছুই ঘটেছে, অনেক অনেক কিছুই ঘটেছে। আমার আমার দুঃখটা ওই একটা জায়গায়, আমি কাউকে খুঁজে পেলাম না আমি এটা থেকে রিলিফ পাওয়ার জন্য। সব ভন্ড দিয়ে ভরা, হুজুররা পর্যন্ত ভন্ড, হাজার হাজার লাখ লাখ টাকা নিবে কিন্তু কাজের বেলায় কিছুই করবে না। আমি এত সব ফেক মানুষ দেখেছি। আপনি মানুষদেরকে এরকম ফেক মানুষদেরকে কি বলে এটাকে আইনের আওতায় নিয়ে আসেন। তো আমার কাছে যদি লিস্ট চান, আমার লিস্ট এত বড় হবে যে আমার মনে হয় জেলখানা ভরে যাবে। আমি অবাক হয়ে যাই, প্রত্যেকটা মসজিদের ইমাম জাস্ট এসব করেই খাচ্ছে। আপনি ধরেন এখন একটা ইমামের কাছে গেলেন, উনি তো আপনার চেহারা ভুলে যাবে, ও আপনাকে এক কথা বলবে। 2 মাস পরে সেম ইমামের কাছে যান, উনি আপনাকে আরেক কথা বলবে। তো আমি জানি না যে কে সত্যি বলছে কে মিথ্যা বলছে, কিন্তু এই জিনিসগুলো হয়, আবার খারাপ হচ্ছে। না হলে আমার সঙ্গে এরকম হলো কেন?
আমি একটা সুস্থ সাধারণ জীবনযাপন করছিলাম, এখন জিন ভূত আমাকে তো তাবিজ বাবা ডাকে আমার ফ্রেন্ডরা, হাসে। আমি বলি যে হেসো না, কখন তোমাদের সঙ্গে কি হয় Yes, কে right. জানে। সেটাই। আমার আমার খুব কষ্ট হয় কি জানেন, আমি ঘুমাতে পারি না, এটা আমার খুবই কষ্ট। আমি লাস্ট 3 বছর 2 বছর হয়ে, হ্যাঁ 3 বছর তো 2019 পড়ে গেল, আমি ঘুমাই না। এখনো আমি স্বপ্ন দেখি, ইভেন আমি এমন এমন স্বপ্ন দেখছি যে আমাকে খাওয়াচ্ছে এসে, কিছু একটা অবয়ব এসে আমাকে কিছু একটা খাওয়াচ্ছে, আমার গলা টিপে ধরছে এখনো। আমার বাবা মারা গেছে আপনি খাওয়ার গত বছর। আচ্ছা আমার আমার সন্দেহ হয় হয়তো এই কারণেই গেছে, কারণ আমার বাবা সুস্থ ছিল। আচ্ছা আচ্ছা আপু, মানে যখন অস্বাভাবিক আপনার অনেক কিছুই খাওয়ানো করতে হয় আপনি পারে, কি টেস্ট অনেক পান? কিছু। আপনি কি টেস্ট টেস্ট পান আপু? খাওয়ার টেস্ট কি পান আপনি? যখন আপনি আপনাকে কিছু খাওয়াচ্ছে আপনি কি খাওয়ার টেস্ট পান? হ্যালো? হ্যাঁ, জি আপু, আপনি খাওয়ার টেস্ট কি পান? মানে মনে করেন আপনাকে কোনো কিছু খাওয়াচ্ছে, হ্যাঁ, আপনি কি কোনো টেস্ট পান খাওয়ার? হ্যালো। হ্যাঁ জি। আপু আমি বলছিলাম যে আপনি কি কোনো টেস্ট পান খাওয়ার, যে কেউ যদি আপনাকে কিছু খাওয়ায় ঘুমের মধ্যে, আপনি কি খাওয়ার টেস্ট পান? হুম। খাওয়ার টেস্ট পান? আচ্ছা আমার টেস্ট ঠিক মনে নেই, কিন্তু আমি খাই, আমি প্রায় সময়ই খাই। আচ্ছা। এবং আমি যাদেরকে সন্দেহ করি, আমাকে জি। যারা তাবিজ করেছে, আমি ওই মানুষগুলোই কেন যেন আমার স্বপ্নে এসে আমাকে খাই। আচ্ছা টেস্ট পাই কিনা আমার মনে নেই, স্বপ্ন তো আর এত কিছু মনে থাকে না। তবে আমি স্বপ্নে অনেক কিছুই আচ্ছা। হ্যালো? হ্যালো? হ্যালো। হ্যাঁ জি আপু। না, আমার স্বপ্নের মানে কথা আপনি যেটা বলছিলাম যে আমার এরকম। হ্যাঁ বলেন। হ্যাঁ না, আপনি যেটা বলতেছিলাম যে মনে করেন আপনাকে কোনো কিছু খাওয়াচ্ছে, হ্যাঁ, আপনি মানে আপনার মনে নাই যে আপনাকে কি খাওয়ানো হয়েছে, কিন্তু যখন আপনাকে খাওয়াচ্ছে সেই সময় তো আপনি খাবার টেস্ট পান একটা, ঠিক না, যা কিছু একটা খাচ্ছি আমি। হ্যাঁ, কিছু একটা খাচ্ছি, ওটা তো আমি দেখি, কিন্তু আমি টেস্ট পাই কিনা আমি বলতে পারবো না। আচ্ছা ওকে। ওকে। কিন্তু আমার ওই সাবকনসিয়াস ঠিক মাইন্ড আছে মনে আপু। হয় কি হ্যাঁ জি। স্বপ্নের মধ্যেও কাজ করে যে না আমি খাবো না, এরকম কিছু একটা, কিন্তু আমি খাই। Okay, ঠিক আছে আপু। আহ আমরা দোয়া করতে পারি আপু, আর আসলে আর কোনো কিছু করার নেই। আর থ্যাংক ইউ আপু, এত সুন্দর একটা ভালো মানে স্টোরি না, আপনি ঘটনা, কি আপনার লাইফের ঘটনা আপনি শেয়ার করলেন আমাদের কাছে। অ্যান্ড আশা করি আর কি, মেবি আমরা সবাই যদি মিলে দোয়া করি, হতে পারে এটা যদি মেন্টাল প্রবলেম হয়, মানে আমরা ধরে নিচ্ছি আপু, হ্যাঁ আমরা ধরে নিচ্ছি যে এটা মেন্টাল প্রবলেম, বা হতে পারে এটা প্যারানর্মাল কোনো সমস্যা, কিন্তু যেই সব প্রবলেমই হোক আমরা সবাই মিলে যদি দোয়া করি সেই প্রবলেম আসলে আমরা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা সবাইকে, মানে আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি প্লিজ এই আপুর জন্য একটু দোয়া করে দেন সবাই, যাতে কি আপুর এই প্রবলেমটা, যেই প্রবলেমই হোক সেটা যাতে মানে সলভ হয়ে যায়। হ্যাঁ, দোয়া করবেন। আসলে এখন দোয়া ছাড়া জি। আমি জানি না আমি কি করবো। আমি অনেক
তো যারা কি চান যে আমার সাথে এখানে এসে লাইভের মধ্যে এসে নিজেদের এরকম প্রবলেম বা এরকম ঘটনা শেয়ার করতে, আপনারা মোস্ট ওয়েলকাম। নাকি আসবেন আপু? আপনি কি আসবেন লাইভের মধ্যে? যে লাইভের মধ্যে আসতে চান বলেন। আজকে পিয়াপুর ঘটনা শুনবো, যদি পিয়াপুর লাইভের মধ্যে আসতে চায়। আর এই জন্য আনোয়ার হোসেন ভাই অনেকদিন ধরে চাচ্ছিল আর কি ওনাকে যাতে আমরা লাইভের মধ্যে নিয়ে আসি, কিন্তু আসলে উনি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জব করেন, এই জন্য উনি জবের জন্য সময় একটু বিজি থাকেন, এই জন্য উনি আসতে পারেন না। আমি বলবো ভূতের গল্প। আমি আমি
ওকে, জন ভাই আপনাকে মনোযোগ পাওয়ার একটু মনে হয় প্রকাশীয় শাস্তি, হ্যাঁ প্রকাশ, হ্যাঁ আফসার আপু, হ্যাঁ আফসার আপু আসছে, আমি আফসার আপুকে একটু কল করার চেষ্টা করি। ইনশাল্লাহ আজকে আফসার আপুর সব গল্প শুনতে পারবো আমরা। জি আসসালামু আলাইকুম আফসার আপু। হ্যালো। হ্যাঁ কি আপু, কেমন আছেন, খবর কি আপনার? আমার জানি না, আপনাদের এখানে আসতে গেলে আই ফিল সাম প্রবলেম। আর হুম, একটু একটু আগে আমি আমার নেটওয়ার্ক চেক করতেছিলাম, সো ইটস ওকে টুডে। আচ্ছা। সবার আগে আপনাকে কি বলে পয়লা ফাল্গুনের শুভেচ্ছা, সাথে হলো ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা। হোপফুলি আপনার, সেম টু ইউ ভাইয়া। থ্যাংক ইউ আপু। হোপফুলি আপনার কালকে নিশ্চয়ই বের হবেন, এর সাথে আমরা কিছু ছবি দেখবো। আমাদের ভ্যালেন্টাইন নাই, তো আমাদের বের হওয়ার কোনো প্ল্যান নাই, কাজ আর স্টাডি ছাড়া কোনো কিছু নাই। তো ইয়া, আহ, কালকে কি আপনার আমি জি আচ্ছা আমি আগে বলি যে আমি কেন এই জায়গাটা দেখাচ্ছি। সো দিস ইজ দ্য প্লেস এখানটাতেই হচ্ছে আমি যত প্রবলেম ফেস করি, এই জায়গাটাতে এক্স্যাক্টলি। তো এই জন্য আমি এই আহ, জায়গাটা দেখাচ্ছি। আপু এই জায়গাটা একটু আমরা যদি ইয়ে করে দেখি ভালো হয়, লাইট এটা যদি আপনি, হচ্ছে এই, হ্যাঁ, না আমি লাইট দিয়ে দেখাবো না। এই আচ্ছা জায়গাটায় আসলে আগে আমার ড্রেসিং টেবিল ছিল। আচ্ছা তো ওইটাকে আমি শিফট করে এখানে আমি একটা মোটামুটি ছোট স্টুডিওর মতো করে ফেলছি এখন। বাট স্টিল এটা করার পরেও মানে যে ঘটনাটা আমি কোনোদিন বলতে পারি না, তো ওই ঘটনাটা কিন্তু এক্স্যাক্টলি এইটুকু জায়গার মধ্যে হয়। হুম, আচ্ছা তো ওকে আম, এই বাসাটায় হচ্ছে আমরা আসছি নিয়ার অ্যাবাউট 6 ইয়ার্স, 5 to 6 ইয়ার্স। তো আমি এর মানে আসার পর থেকে ওরকম কিছু ফিল করি নাই। আর এখনো মানে আমরা অ্যাকচুয়ালি মানে শিওর নাই বাসাটার মানে কোনো প্রবলেম আছে কি নাই। কারণ হচ্ছে যে আমরা যখন এই বাসাটায় আসি, এই বাসাটা হচ্ছে একটা আঙ্কেলের, যার হচ্ছে 9টা মেয়ে এই পুরা অ্যাপার্টমেন্টের বিভিন্ন ফ্ল্যাটে থাকে। তো আচ্ছা আমরা যার ফ্ল্যাটটাতে থাকি, উনি একমাত্র যে হচ্ছে শ্বশুর বাড়িতে থাকে, আর বাকি মেয়েরা হচ্ছে সবাই এখানে থাকে আর কি। আচ্ছা তো আমরা এখানে রেন্টে থাকি। তো এই বাসাটায় আমরা উঠার আগে 2 বছরের মতো খালি ছিল। 2 বছরের আহ মতন কালি ছিল। আচ্ছা ওকে হ্যাঁ, 2 ইয়ার্স এর মতো খালি ছিল, বাট কোনো রিজন নাই, ওনারা মানে বাইরে থাকে এই জন্য। তো ওনার লাস্ট যখন আমরা উঠি তখন হচ্ছে ওনার ছেলেটা এই বাসাটাতে থাকতো। বাট এই রুমটাতে না, আমার এই রুমটা হচ্ছে মানে সবসময় খালি ছিল। আচ্ছা আহ, তো উঠার পরে হোয়াট আই ফেল্ট, আমি বললাম না যে ওরকম যে ভয়ের কিছু ফিল করি তা না। হ্যাঁ মানে বিভিন্ন রকম ভয়াবহ রকমের আওয়াজ হয় আমার রুমে। আর হচ্ছে লাস্ট যেটা আমি ফেস করছি, মানে আমি বললাম না যে আমার প্রবলেমটা হয় এইটুকুর মধ্যে। সামটাইমস আমি দেখি যে এখান থেকে ধরেন এখান থেকে শাট করে কেউ একজন সরে গেল এরকম। আচ্ছা তারপরে কেউ একজন সারাক্ষণ এইটুকুর মধ্যে হাঁটতে থাকে। আর সব থেকে বেশি প্রবলেম হয় একটা টাইমে, ধরেন 2:30, 3টা, 3:30টার পরে এক একদিন আমি এক এক রকম আওয়াজ শুনি। মানে লাস্ট দিকে যেটা শুনতাম সেটা হচ্ছে ধরেন ইউজুয়ালি আমরা সব মানুষের কাছে যেগুলো শুনি, মানে কয়েন ফেলতেছে, মার্বেল ফেলতেছে, বা এই কান্নাকাটি এইসব, তো ওগুলা অন্যরকম। বাট এখন আমি যেটা শুনি এটা খুবই ফানি। সেটা হচ্ছে যে আমি ও আচ্ছা, তার আগে একটা কথা বলি, যেহেতু এই বাসায় হচ্ছে ওরা সব বোনেরা থাকে, তো সামহাও আমি ওনাদের সবার সঙ্গে আমাদের সঙ্গে খুব ভালো একটা রিলেশন। তো আচ্ছা আমার এক্স্যাক্টলি আমার পাশের ফ্ল্যাটে যে থাকে, তো ওনাদেরকে একদিন আমি জিজ্ঞেস করছি যে আমি না এরকম মানে আওয়াজ পাই আমার রুমে, ইভেন আমি দেখিও সামথিং লাইক এই কর্নার থেকে ওই কর্নারে চলে যায়। তো ওনারা ফার্স্ট অফ অল ওরকম কিছু বলে নাই, বলছে যে না আমরা এরকম কোনো কিছু কোনোদিনও দেখি নাই। বাট আমার এক্স্যাক্টলি আমার পাশের ফ্ল্যাটে যে থাকে তারা হচ্ছে এই জিনিসটা ফিল করে। জাস্ট আমাদের এই 2 তলাটাতেই হচ্ছে প্রবলেম, মানে আচ্ছা এই ফ্ল্যাটটা আর হচ্ছে আমার ওই পাশের ফ্ল্যাটটা। তো ওই পাশের ফ্ল্যাটটাতে যারা থাকে তারা কিন্তু এই বাসার মালিক, মানে এই অ্যাপার্টমেন্ট। তো মানে ওনাদের হলো, যে মেয়ে,
জি, মানে হলো হ্যাঁ যে দোতলা যে দুইটা ইয়ে মিলেই, মানে দুইটা কম্পাউন্ড মিলেই প্রবলেমটা হয়, তাই হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, দুইটাতেই প্রবলেম হয়, বাট আমরা দুইজন এট এ টাইম জিনিসটা ফিল করি না। ফিল করো, আচ্ছা, মানে আমরা ওকে। এক এক মানে আমি আর ওই আপুটা, ওরা দুইজনই মানে ওর আরো সিভিয়ার প্রবলেম হয় যে সামটাইমস আমি তো শুধু দেখি, ওর যেটা হয় ও ফিল করে যে এরকম কিছু আছে, এন্ড মানে এট দ্য এন্ড অফ দ্য ডে ওর যেটা হয় ওর চোখ ফুলে ওঠে, এবং মারাত্মক রকম চোখ ফুলে ওঠে। চোখ ফুলে ওঠে, মানে হ্যাঁ, আচ্ছা, ওকে। আমি নিজের চোখে দেখছি, ইভেন ওই ওর ছবিও তোলা আছে। তো মানে ওর গা কাঁপতে থাকে, কথা বলতে পারে না, ইভেন চোখ ফুলে ওঠে ওই 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 মোমেন্টটাতে। আর আমার যেটা হয় আমি জাস্ট আওয়াজ শুনি, এরপরে হচ্ছে আমি আমার এক্স্যাক্টলি উপরে ওর আরেক খালা থাকে, তো আমি ওই উপরতলায় যাই। উপরতলায় যে মানে একদম আমার রুমটার উপরেই যে রুমটা, ওই রুমটা বেসিক্যালি আটকানো, ওদের এই রুমটাতে কেউ নাই। মানে ওই খালা হচ্ছে উনি আর ওনার বাচ্চাটা হচ্ছে ক্লাস 7-এ পড়ে, ওনারা দুজনই থাকে, মা আর ছেলে। তো ওনারা হচ্ছে অন্য একটা রুমে থাকে, ইমিডিয়েটলি আমার উপরের রুমে থাকে না, কেউই থাকে না, ইভেন এই রুমটা আটকানো। তো আমি ওনাদেরকে গিয়ে ওই দিন বললাম যে খালা এরকম প্রত্যেক দিনই আমি একটা টাইমে কোনো না কোনো আওয়াজ শুনি, আপনারা তো ওনারা বলছে তাহলে তুমি ইয়ে করবা, এরপর যখন শুনবা ইন্টারকমে কল দিবা। তো এই ধরেন 2 থেকে 3 দিন আগের ঘটনা। আগে তো ধরেন মার্বেল ফেলতো, কেউ হাঁটতো, পানি ফেলতো, এরকম শুনতাম। আর এখন যেটা শুনি সেটা হচ্ছে হাই হিলস পরে কেউ দৌড়াচ্ছে। হাই তো হিলস পরে কেউ আই ডোন্ট নো। দৌড়াচ্ছে, আচ্ছা। হ্যাঁ মানে দৌড়ানোর সব হাই, আমাদের যখন একটা প্যাটার্ন থাকে, বাংলাদেশ যখন হাঁটে বা দৌড়ায় তখন একটা প্যাটার্ন থাকে মানুষের। আপনি ওই দৌড়ানো আওয়াজ বা মানে হাই হিল পরে দৌড়ানো আওয়াজটা কি সে একই ধরনের প্যাটার্নের, নাকি এরকম হতে পারে যে আমি একটা কোনো ঈশ্বর দিয়ে আওয়াজ করলাম হাই হিলের মতন, সেরকম আওয়াজ? উম, আমি বুঝতে না না না, পেরেছি। মানে হচ্ছে না আচ্ছা, হাঁটলে তো মানে একটার পর একটা স্টেপ দিলে যেরকম আওয়াজ হয় ওরকম না, মানে আচ্ছা, জিনিসটা খুবই অ্যাবনর্ম। মানে লাইক মানে এরকম, স্টিলেটো পরে কেউ দৌড়ায়। লাইক এরকম নাকি, এরকম টাইপের না নাকি যে এরকমও না, মানে এত ফাস্ট না, আবার হাঁটতেছেও না, মানে মনে হচ্ছে দে আর রোমিং অ্যারাউন্ড, বাট খুব তাড়াতাড়ি। আচ্ছা, মনে তো করেন আমরা যদি মনে করেন কোনো এক ধরনের স্টুডিওতে আছি, মনে করেন কোনো এক্সিবিশনে, ফটো এক্সিবিশনে, সেখানে যেরকম হুম, হাই হিলে যেরকম অবস্থা হয়, যেমন টাক হুম, টাক, হুম, হুম। এরকম টাইপের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটু ফাস্ট। তো আচ্ছা, তখন আমি কি করছি, আমি আমার পাশের ফ্ল্যাটে কল দিচ্ছি, উপরের ফ্ল্যাটে কল দিচ্ছি। আচ্ছা, এন্ড মজার ব্যাপার হচ্ছে তারা সবাই দেখছে, ইভেন তারা ওই রুম খুলছে, আমি টের পাই হচ্ছে আমার এই রুমটার উপরেই। তো আচ্ছা, ওদেরকে একদম তখন হয়তো 3:45 এরকম বাজে রাত। আমি এত রাতে আমি তারপরও তাদেরকে বদল করছি, উঠায় আমি বলছি যে দেখো আমি হাই হিলে শত পাচ্ছি, ইভেন আমি স্ক্রিনশটও দিতে পারবো, আমি সবাইকে টেক্সট করছি যে ওরা যেহেতু আমাকে বলছে যে এরপর থেকে যখনই পাবা আমাদেরকে ওয়ার্ন করবা। তো আচ্ছা, এক এই জাস্ট 2 থেকে 3 দিন আগের ঘটনা, এন্ড ওরা দেখলো দেয়ার ওয়াজ নাথিং বাট। সত্যি কথা বলতে আমি তখন থেকে শুরু করে আমি পুরাটা টাইম আমি ওই পুরা দৌড়ানোর আওয়াজটা শুনলাম। এরপরে এই কয়দিন আবার আমি কিছু দেখি নাই, জানি না আজকে কি হবে। তো এই রুমটার স্টোরিটা হচ্ছে এইটা। ইভেন এই আরেকটা জিনিস আমি যেটা জানতে পারছি যে আমরা আমাদের এই বাসাটা যেটার উপরে করা, এই জমিটাতে সামহাও কোনো প্রবলেম, বাট আমি এটা যেহেতু শিওর না, তো আমি এটা বলবো না, বাট আচ্ছা, আমি শুনেছি। আচ্ছা। আপনার বাসাটা কোথায়, এমনি এলাকাটা কোথায়? এটা হচ্ছে নিয়ার টু পান্থপথ। নিয়ার টু পান্থপথ, আচ্ছা, ওকে। হুম ওকে, হ্যাঁ, নিয়ার টু, হ্যাঁ, এই জায়গায় কিন্তু প্রবলেম আছে। আপু আমি মানে শুনছিলাম, মানে কি আমাদের একজন ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে ওনার বাসাটাও হুম ওই হুম পান্থপথের জায়গাটার মধ্যে, এবং উনিও একই কথা বলছিলেন, কারণ ওনার বাসার মধ্যে একই প্রবলেম হতো। এবং উনি একদিন শেয়ার করেছিল আমাদের এখানে ওই বাসাটা হুম হুম সম্পর্কে। হুম। সো হতে পারে আপু ওই জায়গায়, যাই না, এখন আমি শিওর না। না আর এমনিতে আমাদের ওরকম কোনো প্রবলেম ফেস করতে হয় না ইউজুয়ালি এই বাসাটাতে, মানে এমনিতে আমরা ঠিকই আছি। তো এরকম একটা হতে পারে হ্যালুসিনেশন, আই ডোন্ট নো, বাট আমার আরেকটা যেটা স্টোরি, ওইটা আমি মেইনলি শেয়ার করতে চাইছিলাম। ওই স্টোরিটা আসলে অনেক ভয়ানক ছিল। হ্যাঁ, প্লিজ এটা শেয়ার করেন আপু, এটা সবাই হচ্ছে আমরা সবাই একটু ভয় পেতে ব্যাক চাই। ইন ব্যাক ইন 2017, আমি কিন্তু বরিশালে। ওকে। তো হ্যাঁ, তো আমার মামার তখন বিয়ে ঠিক হয়, তো ওই মামিরাও বরিশালে ছিল। তো
উই ডিসাইডেড যে প্রোগ্রাম বরিশালে করা হবে। আচ্ছা অনেক বছর পর আমি তখন বরিশালে যাই, 17-এর মার্চ মাসে তখন। আহ, আচ্ছা, ওখানে কেউ সুইসাইড করেছে কিনা, না না আমরা এরকম জানি না আসলে করেছে কিনা। তো যখন যাই, আচ্ছা অনেকে অনেক কিছু বলতেছে ভাইয়া, ইজ ইট? আমার তো এখানে দেখেই ভয় লাগতেছে। আপনি আপনি আপু ওই যে ইয়েটা সরিয়ে দেন, মানে কি বলে কমার্সটা সরিয়ে দেন, আমি কমার্স গানগুলি দেখি, আপনি সরিয়ে দেন আপু, আপনি ওকে, বলেন। হ্যাঁ, অলরাইট। আপনি তো যখন হচ্ছে আমরা তো এত বছর পর বরিশালে গেছি, তো যাওয়ার পর দেখলাম অনেক অনেক চেঞ্জেস। তো আমাদের বাসাটা হচ্ছে বরিশালের গোরস্থান রোডের পরের পরের যে এরিয়াটা ওইটাই। তো আচ্ছা সবাই জানে যে বরিশালের মেইন যে গোরস্থানটা ওটা অনেক বড় একটা এরিয়া নিয়ে। তো ওইটা উপর দিয়ে হয়ে আমাদের বাসাটাতে যেতে হয়। আহ তো গেলাম, সকালবেলা লঞ্চ থামলো। লঞ্চ থেকে হচ্ছে যখন বাসায় যাব তখনই উই ফাউন্ড যে আম, মানে গোরস্থানের সঙ্গে একটা মসজিদ আছে অনেকই বড়। তো আমরা ছোটবেলা থেকে ওই মসজিদটা দেখতেছি। তো ওবার গিয়ে দেখলাম যে মসজিদটা ভাঙছে। তো যে জিজ্ঞেস করলাম, তো এটা রেনোভেট করার কাজ চলছিল। তো গেলাম বিয়ের দিন, আমি মনে হয় এটা আমরা 3 দিন ছিলাম ওখানে। তো আমাদের একটা বিয়ে বাড়িতে তো অ্যাকোমোডেশনের প্রবলেম থাকবে, খুবই স্বাভাবিক। স্বাভাবিক। জি আমি ওই টাইমটাতে আমার একটা বরিশালে আমার একটা ফ্রেন্ড ছিল, মানে স্কুল ফ্রেন্ড আর কি। তো আমি ওর বাসায় স্টে করার প্ল্যান করলাম যে ঠিক আছে, আমি যেহেতু গেছি আর ওই বাসায় আমার মানে আমাদের বাসায় এরকম জায়গা ছিল না, তো আমি আমার ফ্রেন্ডের বাসায় স্টে করবো। তো ওর বাসাটা আমার বাসা থেকে ধরেন ওয়াকিং ডিস্টেন্স হলে ½ অ্যান আওয়ার। আর বরিশাল তো ছোট্ট জায়গা, মানে রিক্সায় গেলে হয়তো 10 মিনিট। আচ্ছা তো ওখানে থাকতাম। তো যেদিন হলুদ, ওই দিন সবকিছু ওয়াজ ওকে। আমি বাসায় মানে হলুদ ছিল আমাদের বাসার ছাদে, ওখানে করে টোরে ধরেন 12টা-1টার দিকে ওর বাসায় রিক্সা নিয়ে চলে গেছি। মেইন প্রবলেমটা হচ্ছে বিয়ের দিনটাতে। তো আচ্ছা বিয়ের দিনটা মানে মফস্বল শহরে তো বিয়ে হয় দুপুরবেলা, সবাই জানে। জি তো দুপুরে বিয়ে হলো, আমরা বউ নিয়ে সন্ধ্যার মধ্যে বাসায় চলে আসলাম। তো আসার পরে যেটা হলো ওই সময়টাতে মার্চ মাসে, মানে আউট অফ নোওয়্যার মানে ঝড় পুরা। 2017-এ তখন ঢাকায়ও এরকমই ওয়েদার ছিল। মার্চ আমি মার্চ যতদূর জানি, মানে ঝড় ফেব্রুয়ারি বৃষ্টি। মার্চ। আম, হ্যাঁ, তো ঝড় বৃষ্টি লিটারালি ওখানে আমরা মানে হয়তো ইলেকট্রিসিটি চলে গেল সন্ধ্যা 7:30টার দিকে, আর আসলোই না। তো আমাদের আইপিএস জেনারেটর সব আস্তে 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 করে যেতে যেতে ধরেন 11টা 11:30টার দিকে কিছুই নাই আচ্ছা পুরা। আর একটা মফস্বল শহরে ঝড় বৃষ্টি মানে হচ্ছে যে যত শহরই হোক না কেন, বরিশালে 8টা 9টার পরে না পুরা সব রাস্তা একদম শুনশান হয়ে যায়, শুনশান হয়ে যায়, হ্যাঁ। কিচ্ছু থাকে না। হ্যাঁ, আর জি আমাদের ওখানে তো নিজস্ব কোনো গাড়ি টাড়ি ছিল না, আমরা সব রেন্টে ছিল, যেহেতু ওখানে আমাদের কেউ থাকে না। তো ওই রেন্টের গাড়িটা নিয়ে আমরা সব ছেড়ে দিয়েছি, যেহেতু বউ নিয়ে আসা হয়েছে, তো আমাদের আর কোথাও যাওয়ার ছিল না। তো গাড়িও ছেড়ে দিচ্ছি। এখন সব থেকে বড় প্রবলেমে পড়লাম হচ্ছে আমরা যারা বাইরে স্টে করছিলাম, যে আমরা এখন কিভাবে যাব। তো এমনিতেই সব ফর্মালিটিস, একে তো কারেন্ট ছিল না আমাদের, পরে অনেক এই যে ছোট ছোট চার্জার লাইট টাইট দিয়ে মোটামুটি অ্যারেঞ্জ করে সেই মানে একদম সব ফর্মালিটিস শেষ করতে করতে নিয়ার অ্যাবাউট রাত 12:30-1টা। তো আমার মা আমাকে বারবার নিষেধ করছিল ওই দিন যেতে, বাট সামহাও একটা বিয়েতে আমরা যেই পরিমাণে মানে এনজয় গেট আপ করি আর কি। যেরকম থাকে, তো ওইটা নিয়ে তো আসলে রাতের বেলা ঘুমানো পসিবল না। আর আমার লাগেজটা হচ্ছে আমার ফ্রেন্ডের বাসায় ছিল, তো আমাকে যেতেই হবে। আর ওই বাসাটায় হচ্ছে বউ নিয়ে আসতেছো, আমাদের কোনো থাকা মানে থাকার তো জায়গাই নাই। তো হ্যাঁ পরে আমি বললাম যে না, আমাকে যেতে হবে, তুমি যে পারো গাড়ি ম্যানেজ করো। তো ওই দিন আর কোনো মানে তখন হচ্ছে বৃষ্টি কমে গেছে হালকা, মানে একদমই লাইট বৃষ্টি হচ্ছিল। আর রাস্তায় তো কোনো লাইটই নাই, মানে পুরা এলাকা সহ অন্ধকার হয়ে গেছে। তো এখন আমাকে যেতেই হবে। আমার যে ফ্রেন্ড, ইভেন ওদেরও মানে পার্সোনাল ভেহিকল ছিল না। সব থেকে বিপদে পড়ছি আমি যে এখন আমি কিভাবে যাব। দেন মানে ডিসিশন নিতে 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 আরো ½ অ্যান আওয়ার চলে গেল। তারপরে আমি জিদ করে বললাম যে আর কি হবে, হেঁটেই যাব না হয়, ½ অ্যান আওয়ার হাঁটা তো এমন কিছু। এরপরে এখন কে যাবে কে যাবে, আমার ছোট খালু রাজি হলো যে ঠিক আছে তোমাকে আমি দিয়ে আসি, চলো। একটা মানে আমরা ভাবছি যে হেঁটে হয়তো ধরেন একটু মেইন রোডের দিকে, আমাদের বাসাটা একটু গলির মধ্যে, তো মেইন রোডের দিকে চলে গেলে হয়তো রিক্সা পাবো। দেয়ার ওয়াজ না, কিছুই ছিল না।
তো হাঁটতে 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 চলে গেলাম। একটা মোড় ছিল, মোড়ের মধ্যে জাস্ট আমরা দুইটা মানুষকে দেখলাম একটা বাসার বারান্দায়। আদারওয়াইজ আমার মনে হয় সব মানুষ তখন ঘুমায় গেছে। তো বরিশাল শহরে রাত 1টা 1:30 মানে তো মানে মিড অনেক নাইট রাত। একদম। তারপরে হলো ঝড়ের হ্যাঁ, রাত, যেখানে কি বৃষ্টি পড়তেছে, ঝড়, তখন তো হ্যাঁ। কেউ বের হবে না তো নিশ্চয়ই। কারেন্ট, ইলেকট্রিসিটি না, এটা আরো সব থেকে বড় বিপদ ছিল। আচ্ছা। তো যাচ্ছি 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 যাচ্ছি, তো আমরা যদি শহরের দিকে যেতে চাই বা মানে ওখানকার মেইন বাস স্ট্যান্ডের দিকেও যদি যেতে চাই, আপনাদেরকে মানে গোরস্থানটা পার হয়ে যেতে হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ। মানে ওখানে কোনো, আমাদের ঢাকা দেখা যায় অনেক গলি রাস্তা থাকে ভিতর দিয়ে বের হওয়া যায়, ওখানে ওরকম নাই, মেইন রোড দিয়ে যেতে হবে। তো আমরা স্টার্ট করলাম, যেতে যেতে মোটামুটি গোরস্থানের তো দুইটা মাথা, ধরেন এক জায়গা থেকে শুরু আর এক জায়গা দিয়ে শেষ। তো এখান থেকে, যে জায়গাটা থেকে শুরু, আমি আর খালু, আমরা দুইজন হচ্ছে যে বলতে গেলে সত্যি কথা বলতে আমাদের দুইজনের ওরকম কোনো ভয় নেই। মানে ওই লেভেলের আমরা ভয় পাই। আচ্ছা। কথা বলতে বলতে হাঁটতেছি, তো কোনো রিক্সা নাই, কিচ্ছু নাই even। তো হাঁটতে হাঁটতে যখন আমরা মাঝের গেটটা পর্যন্ত গেলাম, গোরস্থানের মেইন রোড দিয়ে হাঁটছিলাম, মাঝের গেটটা পর্যন্ত যখন গেলাম, উই স যে গোরস্থানের মধ্যে দুইটা মানুষ হাঁটতেছে। স্বাভাবিক, হাঁটতেই পারে, ওটাকেও আমরা খুব লাইটলি নিচ্ছি। এন্ড নর্মাল, মানে এমন কোনো হুজুর টাইপের বা সাদা জামা এরকম কিছুই না, মানে আমরা নর্মাল যে মানুষ দেখি ওরকম। আচ্ছা, বাট মানে একটা জিনিস ড্রেস আপ হচ্ছে যে ড্রেস আপ কি কেমন ছিল? নর্মাল শার্ট প্যান্ট ছিল, মানে দুটা পুরুষ মানুষ, মিডল এজ, ধরেন 35 এরকম, মানে ওভাবে বুঝি নাই, মানে দুইজনই হচ্ছে কথা বলতে বলতে মনে হচ্ছিল যে হাঁটতেছে ওই মানে গোরস্থানের ভিতর থেকে, আমরা তো বাইরে, আচ্ছা। আর ওটা ছিল ভিতরে। বাট একটা থাকে না যে ওয়াকওয়ে থাকে, তো কবরের হুম, উপর থেকে তো আর কেউ হাঁটতে পারে না, জি, সাইডে right? হাঁটার তো জায়গা থাকে, হ্যাঁ। মাঝখানে হ্যাঁ, মাঝখানে হাঁটার জায়গা বাট থাকে। জিনিসটা হচ্ছে যে গোরস্থানের ওয়াকওয়ে গুলা ছিল আড়াআড়ি, বাট ওনারা না লম্বা দিকে হাঁটছিল, মানে আমরা যেদিকে হাঁটতেছিলাম ওনারাও ওদিকে হাঁটছিল। আচ্ছা। হ্যাঁ, তো ওখানে কিন্তু কোনো ওয়াকওয়ে নাই, ওয়াকওয়ে গুলো হচ্ছে সব আড়া, আর ওনারা হাঁটতেছে সোজা, মানে যেটা হচ্ছে যে কবরের উপর থেকে কিভাবে হাঁটে, এটা তো জীবনও পসিবল। তো হুম, আমরা ওইটাকেও পাত্তা দিই না, আমি আর খালু তখন যেটা স্টার্ট করলাম, জোরে জোরে কথা বলা স্টার্ট করলাম, যে ভাই আচ্ছা। হয়তো জোরে জোরে কথা বললে একটু ভয় কম পাবো। আচ্ছা, বাট এটা আমরা ভয়ের দুজনেই জন্য। নোটিস করছি। আচ্ছা, এটা হ্যাঁ, ভয়ের জন্য আপনারা জোরে জোরে কথা বলা শুরু করলেন? আচ্ছা। হ্যাঁ। তো এরপরে আচ্ছা, তো ওখানে হাঁটতে হাঁটতে একটা টাইমে যখন আমরা মানে মিডল গেটটা থেকে শুরু করে লাস্ট গেটের দিকে যাব, সামহাউ নাই, ভ্যানিশ, মানুষ দুটা কোথায় গেল, মানে দুইজনে একটা মানুষ আমরা খেয়াল করতে পারলাম না। আচ্ছা। And আমরা কিন্তু মোটামুটি ভয় পেলেও আমরা ওনাদেরকে নোটিসই করতেছিলাম, মানে থাকে না যে সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু আমরা ওটা নোটিস করি। আচ্ছা। তো যাই হোক, আমার এখনো ভয় লাগতেছে। তো একে তো মনে হচ্ছিল যে ভেসে ভেসে যাচ্ছে কবরের উপর থেকে, আর এক হচ্ছে যে নাই। তো ওইটাও নিলাম খুব লাইটলি, যে থাক, হইতেই পারে, সামনে মসজিদ আছে, ভয় নাই। তো মসজিদটা যেটা ভাঙছিল, তো ওইটা ছিল হচ্ছে আপনার কবরস্থানের লাস্ট গেটটা, ছোট গেটটা। আপনার আশেপাশে যদি কোনো মানে প্রাণী থাকে, কুকুর বিড়াল থাকে, তো আপনি তো একটু আগে থেকে ওইটা টের পাবেন না, হয়তো একটা দুইটা থাকলে আপনি টের পাবেন না, বাট 20টা 25টা থাকলে তো আপনি ডেফিনেটলি টের পাবেন যে এক হ্যাঁ। জায়গায় এতগুলা কুকুর। হুম, সেটা অবশ্যই। আমরা যখনই লাস্ট গেটটার কাছে গেলাম, পকেট গেটটার কাছে, মানে এটা কেউ বিশ্বাস করবে কিনা আই ডোন্ট নো, কোথা থেকে মানে মিনিমাম 20 থেকে 25টা কুকুর আমাদেরকে চারপাশ থেকে ঘিরে ফেলছে। আচ্ছা। এটা কোত্থেকে আসলো, মানে চারিদিক থেকে আসছে, তো আমাদের আগে পিছে যদি কুকুর থাকতো আমরা তো টের পাইতাম আচ্ছা। না। তো হঠাৎ করে মানে আমাদের চারপাশ থেকে আউ আউ, মানে এত জোরে জোরে চিৎকার করতেছিল যে, বাট আমরা না ওরকম চিৎকার করি না, আমরা খুবই মাথা ঠান্ডা করে মানে সিচুয়েশনটা হ্যান্ডেল করার চেষ্টা করতেছিলাম। আমি ইভেন সব ভুলে গেছি, আমি আয়াতুল কুরসি ভুলে গেছি, আমি সব ভুলে গেছি। খালু ওয়াজ লাইক যে তুমি ঠান্ডা থাকো, কিছু হবে না। তো আমার ফার্স্ট অফ অল আমার এখনো কিউরিয়াসিটি যে এই কুকুরগুলা কোথা থেকে আসলো। আচ্ছা, তারপর যেটা হয়েছে, ওখানে হচ্ছে ওইটাই মসজিদের লাস্ট গেট, ওটার পরে হচ্ছে মাদ্রাসা। তো মাদ্রাসার একটা ছেলে, ও তখন হচ্ছে ওই গেটের মানে গেটের না একটু দূরে ছিল আর কি, গেটের ভিতরে, ওখান থেকে ও দৌড়ায় এসে ও ওগুলাকে সরাইছে, বাট দুইটা কুকুর যায় না। আচ্ছা। ইভেন কুকুরগুলা দৌড় দিয়ে যে কোথায় গেছে, কোথায় ভিতরে ঢুকছে, আমরা ওইটাও দেখিনি।
আমি আচ্ছা যে কিসের মধ্যে ছিলাম ওই টাইমটাতে, ওই ঘোরটা যে কি ছিল আমি এখনো বলতে পারি না। তো কুকুরগুলা কোথা থেকে আসলো আর কোথায় মিলায় গেল কিচ্ছু বুঝতে পারলাম না। আর দুইটা এরপরে কুকুর, দুইটা কুকুর যায়নি, দুইটা কুকুর ছিল? ওটা যায় না, আচ্ছা ছিল হ্যাঁ। তখন মানে ওই ছেলেটা, তারপর হচ্ছে ওই মসজিদের ইমাম নেমে আসছে, এত জোরে আওয়াজ হচ্ছিল। এমন না যে আমরা দুইজনই দেখছি, ওই কুকুরগুলাকে ওনারা সবাই দেখছে। আচ্ছা মানে উনি ওই লোকটা, তারপরে হচ্ছে যে ছেলেটা। তো ইমাম বলতেছে যে আপনারা এত রাতে এখানে আসছেন কেন? বললাম যে ক্রস করতেছি, রিক্সা পাচ্ছি না, আমরা এই মানে ওই ইয়েতে যাবো, মুন্সি গ্যারেজে যাবো। তো বলতেছে যে একদম সোজা হেঁটে যান, কোনো কিছু ইয়ে করা লাগবে না, সামনে রিক্সা পেয়ে যাবেন, আর ভয় পাওয়ার দরকার নেই। তো ট্রাস্ট মি ভাইয়া, ওই দুইটা কুকুর একদম মানে ভয় তো পেয়ে গেছি, তখন আমি লিটারালি আমার এক পা সামনে আগাইতেছিল না। আচ্ছা কিভাবে যে আমি আমার ফ্রেন্ডের বাসা পর্যন্ত পৌঁছাইছি আই ডোন্ট নো। আমরা দুইজন, আমি আর খালু, হাঁটতে 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 চলে গেলাম। ইভেন ওই লোকটা বা ওই পিচ্চিটা কেউই আমাদের সঙ্গে যায় নাই। আমরা দুইজনেই হাঁটতেছিলাম, বাট সামনে গিয়ে হচ্ছে একদম মেইন রোড। তো আচ্ছা মেইন রোডে একটা দোকান খোলা ছিল, ওখানে দুই একটা মানুষ ছিল। বাট কুকুর দুইটা, ট্রাস্ট মি, কুকুর দুইটা একদম আমার ফ্রেন্ডের গেট পর্যন্ত গেছে আমাদের সঙ্গে। তো আমরা কিন্তু পুরো রাস্তাটা হেঁটে গেছি। মানে ফাইনালি খালুকে ওই দুইটা যখন, কুকুর পিছে পিছে হেঁটে গেছে আপনাদের সাথে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ফ্রেন্ডের বাসা পর্যন্ত। ওকে তারপরে খালু আমাকে পৌঁছে দিল, তো খালু তো এখন ব্যাক করবে। খালু ব্যাক করবে, খালুকে তো আমি ব্যাক করতে দিব না, ওই এগেইন ওই রাস্তা দিয়ে আসতে হবে। বাট লাকিলি উনি হচ্ছে আমার ওই ফ্রেন্ডের বাসার নিচে একটা রিক্সার গ্যারেজ ছিল, গ্যারেজ না মানে ওখানে একটা রিক্সাওয়ালা হয়তো থাকতো বাসা ভাড়া করে। ওই রিক্সাওয়ালাটাকে ওরা ম্যানেজ করে পরে খালুকে পাঠাইছে। এন্ড খালু ওয়াজ লাইক যে মানে তুমি বিশ্বাস করবে না, আমি একা আসছি রিক্সাওয়ালাকে নিয়ে, দেয়ার ওয়াজ নাথিং। আচ্ছা সে মানে 5 মিনিটের মধ্যে বাসায় পৌঁছে গেল। বাসায় পৌঁছে আমাকে কল দিল যে ইফ আই এম ওকে অর নট। মানে এই ঘটনাটা স্টিল, মানে ওই দুইটা কুকুর, ইভেন সে যখন আমাকে মানে দিয়ে বাসায় ব্যাক করছিল, সে ওই কুকুর দুইটাকে দেখে নাই। এখানে তো ওরা আচ্ছা, কি আমাদেরকে সেফলি পৌঁছায় দিল না কি এটাই করলো? এটাই বলতেছে আসাদুজ্জামান ভাই, বলতেছে যে তারা নাকি আপনাদেরকে হেল্প করছে, এই দুইটা কুকুর নাকি হ্যাঁ হেল্প করছে আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য। হ্যাঁ, আমি জানি না এখনো, মানে আমার ওটা, আমি ওইটা মনেই করতে পারি না। তো ওই জিনিসটা আমার সব থেকে কিউরিয়াসিটি হচ্ছে যে হইতে পারে আমরা কবরস্থানের পাশ থেকে যাচ্ছিলাম, ওইটা আমাদের ভুল হইতে পারে। বাট কুকুর, এতগুলা কুকুর কোত্থেকে আসলো আর কোথায় বা চলে গেল, এটা আমার এখনো মানে মানে মাথার মধ্যে ঢুকে না যে এতগুলা কুকুর আপনার যদি আশেপাশে থাকে, তো এরা মানে আসলো কোথায়? এই যে মানে যদি মনে করেন এটা যদি ইয়া হতো যে মনে করেন কমান্ডো ট্রেনিং কোনো কিছু, বা যেগুলো কি আর্মিতে আমরা যেগুলো দেখি যে আমরা অনেক জায়গায় হ্যাঁ মানে লুকিয়ে থাকে, সেগুলি আমরা বুঝতে পারি। কিন্তু আসলে কুকুর যখন থাকে তখন আমরা জিনিসটা বুঝতে পারি, কারণ যে কুকুরের আওয়াজ বা একটু নড়াচড়ার শব্দ, এগুলি আমরা জানতে মানে শুনতে পারি। হ্যাঁ, আন্দাজ করতেই পারি যদি 20-30টার মতো যদি কুকুর থাকে। কিন্তু হুম, হঠাৎ করে আসলো, হঠাৎ করে চলে গেল, আবার দুইটা ছিল আপনার সাথে 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 চলে দুইটা গেল। ছিল হ্যাঁ। হ্যাঁ দুইটা ছিল, এটা একটু তখন ওরা আমাদের পিছে পিছে অন্যরকম। আসছে, আমরা দেখছি। মানে আমি জানি না এটা আমার মানে আর একটা স্টোরি আছে, আই ডোন্ট নো এটা আমার বলা ঠিক হবে কিনা, বিকজ এই ঘটনাটা আসলে অলমোস্ট অনেকে জানে, জিগাতলায় একটা মেয়ে যে সুইসাইড করছিল। তো জি আমরা হচ্ছে ওই বাসাটায়, আচ্ছা এটা আমি বলবো না, এটা আমি যার বাসার ঘটনা, কারণ ওই বাসাটাতে এখনো মানুষ থাকে। তো আমি ওদের কাছ থেকে পারমিশন নিয়ে আরেকদিন বলবো। ওকে আপু। জিগাতলায় হচ্ছে যে একটা একটা জিজ্ঞাসা খুবই হয়েছে, চাঞ্চল্যকর সুইসাইডের ঘটনা আছে, এটা অলমোস্ট আমি সবাই জানি না, জানে। আমি জানি না আপু, আমাকে একটু বলেন তো দেখি কি। আচ্ছা আচ্ছা, ওইটা হচ্ছে একটা মেয়েকে 18 জন মিলে রেপ করে, and পরে কিন্তু ওই মেয়েটা সুইসাইড করে। আচ্ছা জিগাতলাতে এই ঘটনা, আচ্ছা হাজারিবাগের ওই সাইড। তো ওই বাসাটা হচ্ছে আমারই একটা ফ্রেন্ড থাকে, ওখানে আমরা গেছিলাম। আচ্ছা, তো মানে ওইটা কত আমি ওর সালে কাছ থেকে ঘটনা? পারমিশন, ও কত সালে মেয়েটা মনে হয় মারা যায় হচ্ছে 86-এ। 86? হুম হুম হুম, আমি 86? এক্সাক্ট এটা ওদের আচ্ছা কাছ থেকে জেনে বলতে পারবো। আচ্ছা, তাহলে এই আপনি মানে এই জিনিসটা তাহলে নেক্সট উইকের জন্য থাকলো। ইভেন আপনারা ওই বাসাটা কিন্তু ভিজিট করতে পারেন, ওরা এমনিতে অ্যালাউ করে। আচ্ছা বাট হ্যাঁ, আমরা যখন গেছি তখন ওরা অ্যালাউ করছে, যদিও আমার ফ্রেন্ড, বাট স্টিল ওরা বোধহয় এটা অ্যালাউ করবে। কারণ ওই ঘটনাটা একে তো জিগাতলায় খুবই পপুলার, তার তার উপরে হচ্ছে ওরাও এখনো অনেক প্রবলেম ফেস করে। তো আমি চেষ্টা করবো আপনার সঙ্গে ওদের একদিন কন্ট্যাক্ট করে দিতে।
মনে করেন এমন হলো যে আমরাও গেলাম সাথে আপনারাও গেলেন, আমরা হ্যাঁ 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 sure, এটা মনে হয় বেটার হয়, কারণ যেহেতু আপনার ফ্রেন্ড, সো এটা হ্যাঁ মনে হয় হলে এটা বেটার একটা অপশন মনে হয়। ইভেন ওই বাসাটার স্টোরিটা আমি একটু শেয়ার করি, যেটা হচ্ছে যে ওই বাসাটা ওরা মারা যাওয়ার পুরো ফ্যামিলিটা তো গুম হয়ে গেল, মানে লোকটা যখন মানে মেয়েটা সুইসাইড করলো, লোকটা মারা গেল আর মাটা হচ্ছে পাগল হয়ে হারায় গেছে। আর হচ্ছে ছোট একটা ভাই ছিল, ওকে আর খুঁজে পাওয়া যায় নাই মেয়েটা। তো এরপর থেকে ওই বাসাটাতে নাকি যতগুলা ভাড়াটিয়া উঠছে সবারই সেম ঘটনা ঘটছে। ইভেন আমার যে ফ্রেন্ডটা, ওর বাবাও এক্স্যাক্টলি ওইভাবেই মারা গেছে। ইভেন ওর মায়েরও এখনো মেন্টালি অনেক, মানে শি ইজ ডিস্টার্ব। একই একইভাবে, ঘটনা ঘটছে জানেন, মানে একইভাবে মারা গেছে, মানে ওই একই। আঙ্কেলও একইভাবে মারা গেছে? ইভেন আমার ফ্রেন্ডের বাবাও কিন্তু ওই বাসায় ওঠার 9 মাসের মাথায় মারা গেছে। আচ্ছা, মানে মেয়েটার ফ্যামিলিতে যেটা হয়েছে, এরপর থেকে ওই বাসাটায় যতগুলা প্রবলেম, মানে যতগুলা ভাড়াটিয়া উঠছে সবার ফ্যামিলিতে একই প্রবলেম। আর আমার ফ্রেন্ডটা যে, ওরও কিন্তু বাবা ওই একইভাবে মারা গেছে, ওর মা আরো এরকম একটু মানে মেন্টালি একটু ডিস্টার্ব উনি আর আমার ফ্রেন্ড। তাহলে চলেন, তাহলে আমরা একটা নেই, চান্স নেই। এখানে হ্যাঁ আমাদের হ্যাঁ হ্যাঁ আমি পিনন ভাই বলতেছে যে ভাইয়া ভিজিট করেন, তো চলেন আমরা তাহলে সবাই এটা মিলে আমি তাহলে ভিজিট ওকে করি। বলি। জি। হ্যাঁ আচ্ছা, টনি আমি তাহলে জনি ওকে স্কুলে পড়ে আমার কোলে। হ্যাঁ জি, হ্যাঁ আচ্ছা, তো এই আমি ওর কাছ থেকে পারমিশনটা নেই। আর যদি আমি স্টোরিটা বলতে পারি, মানে আমিও ওইটা ফিল করছি সামহাউ, তো ওইটা আমি একদিন শেয়ার করব। আর আমি ওর কাছ থেকে পারমিশন নিলে যদি ও আমার মনে হয় ও দিবে, দেন উই উইল ভিজিট ওয়ান। ওকে ইনশাল্লাহ। এবং ও নেক্সট উইকের জন্য তাহলে আমরা এই স্টোরিটা রেখে দিই যে আপনি আপনার ফ্রেন্ডের কাছে পারমিশন নিয়ে নেন, হ্যাঁ হ্যাঁ তাহলে আমি ওর কাছ থেকে নেক্সট জাস্ট নেক্সট উইকে বুধবারে ওই যে পিয়াপুর শোতে পিয়াপু থাকবে তখন, এবং আমরা সবাই তখন এটা খুব মানে মজা পিটি করে আপু, শুনবো। পিটি আপু শুনলে আপনাকে মাইক দিবে। কি কোনটা শুনলে মাইক পিটি দিবে? আপুকে পি আপু, না না না, পিয়াপু পিঠি আপু, মানে পিঠি আপুর, হ্যাঁ পিঠি আপুর মানে পিয়া আপু ওনার মানে কমন নেম, আর পিঠি ওনার মানে নিক নেম আর কি। পিটি আপু তো কোনোদিন বলে নাই, হ্যাঁ এটা সিক্রেট, সিক্রেট নেম। সিক্রেট, এটা সবাইকে বলে না উনি, ওনার নিক নেমটা। এটা জিগাতলায় আই গেস যারা একটু পুরানো মানে রেসিডেন্ট তারা কিন্তু সবাই জানে এই ঘটনা। আসলে আমি মানে এটা অনেক পুরনো সময়, এই সময়টা 86 এর, সো এটা আসলে আমি আসলে জানতাম না। 80s এর ঘটনায় আমি শুধু জানি। আর আমি এক্সাক্ট ঘটনা তোর কাছ থেকে শুনে আবারও বলবো। ইভেন আমার ফ্রেন্ড যেটা ক্লেম করে সেটা হচ্ছে যে ও ওই মেয়েটার সঙ্গে এখনো মানে সামহাউ ওই মেয়েটা ওর কাছে আসে এবং ওরা দুজন কমিউনিকেট করতে পারে। মানে যে কোন যে মেয়েটা? আসলে যে সুইসাইড করছে যে সেই এখনো মেয়েটা? suicide করে। হ্যাঁ হ্যাঁ সে আসে এবং উনি কমিউনিকেট করে ওনার সাথে? হ্যাঁ মানে হাউ, মানে কিভাবে I সেটা? don't know। আচ্ছা, এটা তো আসলে আমি খুব হয়ে যাচ্ছে, মানে সামহাউ এই ওনাকে কি স্টোরিটা হ্যাঁ এই স্টোরিটা যদিও আমি এটা রেডিওতে শেয়ার করছিলাম, বাট ওটা ওর পারমিশন ছিল। স্টিল এখন যেহেতু সোশ্যাল মিডিয়াতে, আমি ওকে আবার জিজ্ঞেস করি তারপরে হচ্ছে। হ্যাঁ জি অবশ্যই। আহ, আচ্ছা, কমিউনিকেট কিভাবে করে আসলে? মানে উনি কি কোনো উইশা বোর্ডিং করে নাকি? ও যেটা ক্লেম করে সেটা হচ্ছে যে ও ফার্স্ট হচ্ছে মেয়েটা তো আসলে ফ্যানের সঙ্গে সুইসাইড করে। একটা ওই ফ্যানটাও ইভেন ওই বাসাটাতে এখনো আছে, আপনি গেলে দেখতে পারবেন। যেই মানে ইভেন ওই যে পাখাটা, মানে একটা পাখা পুরো বাঁকা হয়ে গেছে ও যখন সুইসাইড করে। তো ওই ফ্যানটা ওই বাসাটাতে এখনো আছে। আর হচ্ছে ওই মেয়েটা, ও প্রথম প্রথম বলতো যে ও স্বপ্নে দেখতো, তারপরে হচ্ছে সামহাউ ও লিটারেলি, ও যেটা ক্লেম করে, এটা আমি জানি না সত্যি কথা, এটা আমার স্টোরি না। তো ও ক্লেম করে যে প্রথম প্রথম স্বপ্নে দেখতো, এরপরেও মাঝে মাঝে দেখতো যে ওর রুমে ওর যে সিলিং এ যে ফ্যানটা আছে ওই ফ্যানটার সঙ্গে কেউ একজন মানে ঝুলতো। এন্ড ফাইনালি ও মানে ও কিছু জিনিস বলে যে ওই মেয়েটা এরপরে আস্তে আস্তে করে ওর সঙ্গে কমিউনিকেট করে, ওর মানে কান্নাকাটি করতো ওর সঙ্গে, ওর সঙ্গে নাকি কথাও বলে, ইভেন ওকে ডাকে হচ্ছে বাবা। তো বাবা? হ্যাঁ
আর হচ্ছে ইভেন মেয়েটা কিভাবে মারা গেছে, ওকে কিভাবে কয়জন, মানে ওর বয়ফ্রেন্ড অ্যাকচুয়ালি হচ্ছে আসে এবং সঙ্গে অনেক ছেলেকে নিয়ে এসে ওকে রেপ করে। তো ওই স্টোরিটা আমার যে ফ্রেন্ডটা, ওকে, ও টোটালি মানে মানে ডেসক্রাইব করতে পারে যে মেয়েটা ওই দিন কি জামা পরা ছিল, ওকে কিভাবে রেপ করা হয়েছে, কয়জন আসছে। ও, ওকে মেয়েটা নাকি বলছে, ইভেন ও ওই স্টোরিটা টোটালি ডেসক্রাইব করতে পারে যে এইটার পর এটা হয়েছে। এন্ড সামহাউ এটা কিন্তু আসলে এরকম ছিল। মানে লোকমুখে শোনা যে স্টোরি, এটা ওরটা পুরাটাই মিলে মিলে আর কি, অলমোস্ট। ইভেন ও আরো ডিটেইলে বলতে পারে। আপু তাহলে প্লিজ, তাহলে আপনি একটু যোগাযোগ করেন। আমরা কি মানে হ্যাঁ, মেবি আমরা টোটালি অনেকে দেখা মনে হয় অনেক ইন্টারেস্ট ফিল করতেছে এই স্টোরিটার উপরে, এবং 86 এর হ্যাঁ, একটা স্টোরি তাহলে আমরা আবার জিনিসটাকে উঠে নিয়ে আসতে পারবো। সো আপু আপনি হ্যাঁ। তাহলে ওই যে যোগাযোগ করেন ওনার সাথে, তাহলে আমরা কি Even এই আমরা বাসাটার যেদিন মধ্যে যাই, করতে ওই পারি? দিন আমার নিজের চোখে দেখা একটা ঘটনা, মানে ওই ফ্যানটা হচ্ছে ওরা হচ্ছে বারান্দায় রাখে সবসময়। বাট আমি নিজের চোখে দেখছি যে ও ফ্যানটা, মানে ফ্যানের বক্সটা তো বক্সে করে রাখা ছিল, বক্সটা বারান্দায় ছিল। ধারাম মানে আউট অফ নো ওয়্যার ফ্যানটা ওর খাটের নিচে চলে আসছে। ইভেন এটাও পরপর দুইবার করছে এবং দুইবারই ফ্যানের বক্সটা খাটের নিচে চলে আসছে। খাটের নিচে চলে যায় মানে বারান্দা, হ্যাঁ, বারান্দা থেকে খাটের নিচে চলে যায়? হ্যাঁ, বারান্দা থেকে আমাদের চোখের সামনে হচ্ছে এটা। ইভেন আমরা ওই দিন, ওইটা হচ্ছিল আমাদের ওর বাসায় যাওয়ার পিছনে আসলে এটা কারণ ছিল না যে আমরা ওই মেয়েটাকে দেখতে যাব আর সামথিং ভয় কিছু ফিল করতে যাব। আমাদের যেটা ছিল যে আমরা যে গিয়েছিলাম অ্যাসাইনমেন্ট করতে, আমাদের গ্রুপ ওয়ার্ক ছিল, তো আমরা অ্যাসাইনমেন্ট পারপাসে যাই। বাট লিটারালি ওই ঘটনাটা যখন উঠে, ও আমাদের, মানে আমরা ওরকম করে ইন্টারেস্ট নিয়ে দেখতেও চাই না যে আসলে কি হয়। বাট ওই ফ্যানটা সে আমাদেরকে দেখায়, এবং দেখায় ফ্যানটা সে হচ্ছে ওখানেই রেখে আসে, মানে বারান্দায়। এন্ড লিটারালি ওই ফ্যানটা আবারও, মানে ওরা এটা আরো অনেক আগে ফিল করছে যে ফ্যানটা যেখানেই রাখুক বারবার ওর ওই রুমের খাটের নিচেই চলে আসে। ইভেন আমি নিজের চোখে দেখছি যে ফ্যানটা বারান্দায় রাখার পরেও খাটে খুবই ইন্টারেস্টিং। মানে আমি ম্যাজিকলি। আই ডোন্ট নো, আমি আমি এই জিনিসটা আমি অনেকবার অনেকভাবে এক্সপ্লেইন করার চেষ্টা করছিলাম যেটা ম্যাজিক অর সামথিং, না যেটা হচ্ছে মানে তারপরও লাইক এক জায়গা থেকে এক জায়গায় টেলিপোর্টেড হয় এই জিনিসটা, কেমন না ব্যাপারটা, যে একটা হ্যাঁ, হ্যাঁ, সলিড কেমন জিনিস, জানি। সলিড জিনিস কিভাবে হ্যাঁ, আরেক জায়গা থেকে আরেকজন জায়গায় টেলিপোর্ট হয়। সো ইভেন এটা এটা আরো একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এতগুলা ভাড়াটিয়া আসলো, ওই যে ফ্যানটাতে সুইসাইড করছে ওই ফ্যানটা এখন ওই বাসায় কিভাবে আসে। তো এই মিস্ট্রি গুলা না আমি আর কোনো কোয়েশ্চেন করি না। তো আই হোপ আপনারা যদি যান এগুলা কিছু তো সলভ হবে। ওকে, মানে মানে আপনার ইয়ে শুনে না মনে হচ্ছে যে পারলে আমি এখনই চলে যাই, বুঝছেন? সো আর এটা সো একদমই মানে ঢাকার একদম খুব মানে একটা জায়গায়, আমরা জিগাতলা বাস স্ট্যান্ড থেকে একটুখানি ভিতরে, তো মানে এমন একটা জায়গা যে যে জায়গায় চিন্তাও করতে পারে না, বাট বাসাটা না বাইরে থেকে দেখতে অনেক হরিবল। এখন হয়তো আমরা জানি দেখে আমাদের জন্য আরো বেশি ভয় লাগছে, জি, অনেকে না জানলে হয়তো তাদের কিছুই লাগবে না। তো বাসাটা অনেক পুরানো, এখনো ভিতরে ওই যে কাঠের দরজা, সেই জানালা টানালা নর্মাল আগের মতো, অনেক দাগ দাগ টাগ করে, এবং বাসাটাকে আসলে নতুন করে কালারও করা হয়নি ওই ফ্ল্যাটটা, মানে একদম যেরকম ছিল ওরকমই, পুরানো ফার্নিচার সব পুরানো। ওকে ওকে আপু, তাহলে আপনি And তাহলে একটু আমাদের কষ্ট। ফ্রেন্ডরাই হচ্ছে জি, লাস্ট ভাড়াটিয়া যারা হচ্ছে এতদিন সার্ভাইভ করলো, অলমোস্ট 9 ইয়ার্স। মানে হলো আপনার অন্য এই কোনো, ফ্রেন্ড, এই ফ্রেন্ডের ফ্যামিলি 9 ইয়ার্স মানে ওখানে আছে। হ্যাঁ, হ্যাঁ, 9 বছর ধরে ওরাই বাঁচছে, আদারওয়াইজ কোনো ভাড়াটিয়া থাকতে পারে নাই। আচ্ছা, এবং আপনার ফ্রেন্ডের মানে সাথে যখনই, মানে সাথে মানুষগুলো হচ্ছে চলে গেছে ওই টাইমটাতেই নাকি, যখন হচ্ছে যে ওই যে মানে বাসার যে পুরুষ, মানে যে বাবা থাকে, সে মারা যাওয়ার পর পরই সবাই ছেড়ে চলে যায়। তো ওরাই একমাত্র ওর বাবা মারা যাওয়ার পরে ছাড়া নেই। বাট ওর বাবাও কিন্তু একই ভাবে মারা গেছে, উঠা 9 মাস, মানে 9 মাস পরে বা 4 মাস পরে এরকম। ওকে আমি বিশ্বাস করতাম না যে আগেগুলা এরকম হয়েছে। অনেকে বলে না যে আগে এই বাসায় এটা হয়েছে, আগে এই বাসায় ওইটা হয়েছে, বাট ওরটা কেন বিশ্বাস করি, বিকজ ওর নিজের সাথেও একই ঘটনা। ইভেন আমি তো আন্টিকে দেখছি, আন্টির বিহেভিয়ারে আপনারাও হয়তো দেখলে বুঝবেন যে থাকে না যে কিছু নর্মাল বিহেভিয়ার, নর্মাল বিহেভিয়ার আমরা অনেক সময় হুম দেখলে হুম বুঝি। আর ওর বাবাও মারা গেছে, তো স্টোরিটা টোটালি মিলে যায়। ইভেন ও যেটা ক্লেম করে, ও ওই মেয়েটার সঙ্গে কমিউনিকেট করতে পারে ইভেন এখনো, এখনো।
এটা কি কোনো এক বিশেষ সময় নাকি যখন তখন কমিউনিকেট করতে পারে? এটা বিশেষ সময় না, ইভেন অনেক সময় বলে যে আমি যদি মানে তার কথা মনে করি সেই সময় আসে, আবার মাঝে মাঝে এমনিও। ওকে, তাহলে তো মানে আমাদের অনেক ধরনের অপশন এখানে পাচ্ছি আমরা। আবার এই জিনিসটা আসলে অনেক বড় একটা জিনিস হবে আর কি, যেটা এটা আসলে যেটা আমরা করতে পারি। অ্যান্ড এক্স্যাক্টলি। 86 একটা মানে কাহিনী যেটা আর কি অলরেডি দেখেন, আমি নিজেও এই ব্যাপারটা জানতাম না, হ্যাঁ। এবং বেবি জিনাট আপু জানতো, জিনাট আপু লিখছে 86 তখন আর কি আমরা অনেক ছোট ছিলাম। জিনাট আপু হয়তো জানতে পারে ব্যাপারটা। তো যে আমরা আস্তে আস্তে এই ঘটনাটা আস্তে আস্তে মানে হারায় যাচ্ছে। তাহলে তা আমি ওর আমরা সাথে, কেন না হ্যাঁ ওর এটা সাথে আবার নিয়ে আসতে পারি? হ্যাঁ, তো আমি এইটি ওকে সিক্স। বলি। হ্যাঁ, আপনি একটু কথা বলে দেখেন। কারণ যে এই দেখেন যে আমার মনে হয় না যে যারা এখানে আছে তারা এই ব্যাপারটা জানতো, মেবি খালি জিনাটা ছাড়া। সো এই একটা মানে ঘটনা, এটাকে যদি আমরা আবার নিয়ে আসতে পারি, হ্যাঁ, সবার সামনে নিয়ে আসতে পারি, তো এই জিনিসটা মানে আমার মনে হয় অনেক বড় একটা ব্যাপার হবে। তো আমরা কি হ্যাঁ, ইন্টারেস্টেড? তাহলে আমি একদম, হ্যাঁ, আপনি আর যদি দেখা যায় যে ও যদি পাবলিকলিও না চায়, তাহলে আমি আপনার সঙ্গে একদিন ওর সাথে কথা বলে দিব। আপনি হ্যাঁ, ইভেন যখন অবশ্যই। ও স্টোরি গুলা বলে, মানে ও যখন কথাগুলা বলে, আপনি ওর চেহারা দিকে তাকালে লিটারালি মানে আপনি, মানে কিছু থাকে না যে মানুষ মিথ্যা বললে কিন্তু বোঝা যায় অনেক টাইমে, বাট ওর মানে এক্সপ্রেশনস এন্ড অল সবকিছু ওই টাইমটাতে চেঞ্জ হয়ে যায়। ও যখন ঘটনা মানে ওই ওই মেয়েটার কথা বলে, আর লিটারালি ও পুরা রেপটার বর্ণনা করতে পারে যে রেপটা এভাবে এভাবে হয়েছে। সো ওকে। এই তো, আর তাহলে আপু আমি এই এই নেক্সট যদি show ঘটনাটা হলে, করতে পারি হ্যাঁ, এই তাহলে ঘটনাটা আমি হলে বলবো। আপু নেক্সট উইকের জন্য থাকলো আপু, আপনি তাহলে একটু মানে মানে আপনার ফ্রেন্ডের সাথে যোগাযোগ করে নেন। এবং হ্যাঁ, যদি শেয়ার করতে চান উনি, তাহলে উনি নেক্সট উইকে, বা আপনি যদি শেয়ার করতে চান আমাকে তাহলে একটু নেক্সট উইকে। ওটা appreciate করতে হবে, কারণ হচ্ছে যে আমি তো ওরকম, আমি জাস্ট ওই বাসাটায় গেছি আর কিছুই না। তো ও, আর ও যদি বলতে চায় তাহলে আরো অনেক ইন্টারেস্টিং। মানে আমরা যখন প্রথম ওর কাছ থেকে এই ঘটনাটা শুনি, তখন আমরা যেই পরিমাণে ভয় পাই, তো ও বললে তো আরো অনেক ভালো, কারণ ও তার সাথে কমিউনিকেট করতে পারে, মানে ওর ভাষ্য মতো, তো আরো অনেক কিছু বলতে পারবে। তো আমি ওকে হ্যাঁ, দেখি ও আসে আসে কিনা বা বলে কি, তাহলে তো আরো ঠিক, ভালো, সবাই ডিটেইল ইন ডিটেইল জানতে পারবে। জানতে পারবেন। ঠিক আছে আপু, এটা বেটার হয়। তাহলে আপু আজকে তাহলে এইটুকু ইয়ে থাকলো। আর আরেকটা আমি হ্যাঁ, জাস্ট একটা অনেক কল ভালো, নিব, আপনি কল অনেক নিয়ে আর কি আজকে ফাইনালি শেষ আমি করে দেবো। শেয়ার করতে পারলাম। হ্যাঁ, Yeah. ঠিক আছে, ওকে আপু, থ্যাংক ইউ। হ্যাঁ, এবার একটু ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, আমরা ওয়েট করবো কিন্তু আপনার জন্য আপু। ইনশাল্লাহ আমি ওর সঙ্গে কালকেই কন্ট্যাক্ট ওকে আপু, থ্যাংক ইউ। করবো। আমি একটু ফাইসা কেটে আনতেছি। আমি একটু আমার ফোনে একটা চার্জ চার্জ লাগিয়ে নিচ্ছি। ফাইসাল ভাই অনেকক্ষণ ধরেই বলতেছে যে উনি আসবে। সুবাদে। তো এই সুবাদে আমার আর কি দেশের বিভিন্ন জায়গায় যাইতে হয়।
তো আমি যশোরে গেছিলাম আপনার 22 তারিখে, ডিসেম্বরের 22 তারিখে। তো যাই আমার হোটেলেই থাকতে হয়। তো আমি যাওয়ার পরে আপনার বুল ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ও, just তো ফয়সাল ভাই, এখানে আমি ফয়সাল ভাইকে অ্যাড করতে পারতেছি না। ফয়সাল ভাই, ফয়সাল ভাইয়া, জি ভাইয়া আমি আবার অ্যাড করছি আপনাকে। হ্যাঁ জি জি ভাই, নেটে প্রবলেম করতেছে আপনার। হ্যাঁ জি ভাইয়া। হ্যাঁ ভাই, ভাইয়া নেটের একটু প্রবলেম হচ্ছে। না না, প্রবলেম নেই ভাইয়া, বলুন। আচ্ছা, তো হোটেলে ভাইয়া ওঠার পরে যা হয়, আমি টিভি দেখতেছিলাম। জাস্ট যখন রাত্রের 12টা বাজে, তো ঠিক সেই সময় আমি হোটেলে, মশার তো উপদ্রব ছিল। তো মশারিটা আমি আপনার মানে মশারিটা সেটিং করে আপনার ইয়া করছি, শুয়ে পড়ছি। 12টা আমার জাস্ট মনে আছে, একদম 12টা 1। তো সেই সময় আমাকে একটা কম্বল দেওয়া হয়েছিল। তো কম্বলটাকে যখন আমি আমার বুক পর্যন্ত, মানে ফুল আমি নেইনি, আমার বুকের উপরে তুলি, জাস্ট সেই, মানে জাস্ট সেই মুহূর্ত থেকে কে যেন মানে আমাকে একজনে ধরে। তো ধরার বলতে আমি বুঝতে পারি যে এরকম একটা জিনিস যে লোমহর্ষক, একদম নরম। তো আমার বুকে বইসা মুখের মধ্যে চাপ দিয়ে ধরে। তো ধরার পরে আমি অনেক মানে জোরাজুরি পারাপারি করতে থাকি, কিন্তু সে আমাকে কোনোভাবেই ছাড়ে না। এবং এমন হয় যে আমার মানে খাটটা যে আছে, বিছানার পাশে আমি একটা পানির বোতল রাখছিলাম। তো অনেক জোরাজুরি করে আমার সাথে, মানে আমার এক এক পর্যায়ে আমি ধস্তাধস্তি বা মারামারির পর্যায়ে হয়ে যায়। তো আমিও ভয় পাই নাই, মানে ভয় বলতে ওরকম ভয় না, আমিও মানে সূরা টোরা যা মনে আসছিল পড়তেছিলাম, কিন্তু সে আমাকে ছাড়তেছিল না, জি, তারপরে বুঝছেন? তো দেখি আমাকে ছাড়ে না, তো ছাড়েই আপনার- না, অনেক জোরাজুরি করতে করতে আমি এক সময় বিছানা থেকে পড়ে যাই মশারি টশারি নিয়ে, এবং বোতলটা যে আছে, এই বোতলটাও পড়ে যায়, এবং আমি পুরো পুরো মানে সেন্সে আছিলাম। আমার কোনো প্রবলেম ছিল না, বা আমি স্বপ্নে দেখবো এরকমও কোনো কিছু ছিল না।
বাট আমাকে কোনোভাবেই ছাড়ে না। আমি অনেক দোয়া টোয়া পড়তে থাকি, কিন্তু ভাই সে আমাকে ছাড়ে না। এরকম যে আমি পা দিয়ে তারে এমন মানে জোরে লাথি দেই, বাট মনে হইতেছে যে আমার পা ভেদ কইরা তার বুক টুক ভেদ কইরা ও দিক দিয়ে চলে যাইতেছে, কিন্তু পুরো ভেদ হচ্ছে না, রাবারের মতো এত নরম এবং লোমহর্ষ, বাট ছাড়ে না। তো এরকম আমি মানে মারামারি প্রায় কতক্ষণ করি আমার মনে নাই, কিন্তু অনেকক্ষণ মানে অনেকক্ষণ করার পরে যখন আমাকে থাপ করে মানে হঠাৎ করে ছাইরা দেয়, ছাইরা দেওয়ার পরে আমি দেখি যে আমার পুরো শরীর ঘামে ভিজে গেছে এবং আমি মাটিতে মানে ফ্লোরে ফ্লোরে পইরা আছি। পানির বোতলটাও মানে আমার গায়ের সাথে লাগা অনেক দূরে চলে গেছে। এবং আমি ঘড়ির দিকে তাকায় দেখি যে 1টা 5 বাজে, মানে প্রায় 1 ঘন্টা 4 মিনিটের মতো আমার সাথে তার এরকম একটা ইয়া হয়। ফাইট। ফয়সাল ভাই আপনার নেট আবার প্রবলেম করতেছে। হ্যাঁ তো জি। আমি মানে আমি পুরাই অবাক হয়ে যাই যে তার সাথে আমার মানে 1 ঘন্টা প্রায় 5 মিনিটের মতো মানে ধস্তাধস্তি হয়। বাট আমরা সবাই বুবার কথা জানি যে বুবায় ধরে মানুষদের, কিন্তু আমি জানি যে এই জিনিসটা ধরলে হয়তো বা মানুষকে 1 মিনিট বা 1.5 মিনিট বা নাই হইতে পারে 10 থেকে 15 মিনিট, বাট আমার সাথে 1 ঘন্টা 5 মিনিটের মতো এরকম হয়। তো আমার কাছে এটা আজও ভাই রহস্যময় যে আমার সাথে এটা কি হলো। বাট আরেকটা বিষয় আমার বলার ছিল যে আমি যে রুমটাতে উঠছিলাম সে রুমটা আমার ঢোকার পরেই একটু রহস্যময় মনে হয়েছিল। যে রুমের ভিতরে তো অ্যাটাচ বাথরুম ছিল, কিন্তু বাথরুম ছাড়াও পাশে একটা দরজা ছিল, যে দরজাটা নাকি আপনার মানে ইয়া দিয়া লাগানো। আমরা অনেক পুরোনো দিনে ইয়া দেখি না যে আটকানো থাকে পেরেক টেরেক দিয়া, তো ওইরকম একটা পেরেক দিয়া আটকানো, মানে ক্রস ভাবে, ক্রস দেওয়ার মতো। তো এটাকে আমি মানে রুমে ঢোকার পরে দেখতে চাইছিলাম যে আসলে এইদিকে কোনো কিছু আছে কিনা, ধাক্কা টাক্কা দেই, কিন্তু দরজাটা আপনার খুলে না। আমি কোনো কিছু ভাবি নাই। তো তারপরে মানে আর রুমটার যে বিবরণ ছিল অনেক পুরোনো দিনের মতো মনে হইতেছিল। রুমের দেওয়াল টেওয়াল খসে খসে পড়া অবস্থা, মানে ভৌতিক ভৌতিক ব্যাপার স্যাপার। তো রাত্রে আর আমি ঘুমাই না ভাই, সারা রাত অনেক মানে কষ্টে যায়। এবং বাহির থেকে আমার সাথে যখন এই ধস্তাধস্তিটা হইতেছিল, বাইরে মানুষ কথা বলতেছিল বা আহ, বাইরে মানুষ রাস্তার পাশেই একদম ছিল, মেইন রোডের। তো আমি হেঁটে হেঁটে মানে মানুষ যে যাচ্ছে কথা বলতে বলতে সেটাও আমি বুঝতে পারতেছিলাম, বাট সে আমাকে ছাড়ে নাই। আর সবচাইতে অবাক হয়েছি আমি যে 1 ঘন্টা 5 মিনিট আমার সাথে এরকম হয়েছে। তো আমরা জানি যে ভাই বোবায় ধরলে তো এত সময় থাকার কথা না, বাট সেদিন আমার সাথে কি হয়েছিল তাও আমি বলতে পারবো না। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাকে যে কম্বলটা দেওয়া হয়েছিল সেটা এমন একটা কম্বল যে একটা মৃত মানুষের অনেকে অনেক সময় দেখি আমরা যে কোনো চাদর বা কম্বল টম্বল আহ মানে পরায় মানে দিয়া শুয়ায় রাখে যখন ঢাইকা দেয়। তো ওইরকম একটা কম্বল আমার কাছে মনে হয়েছিল। জাস্ট কম্বলটা আমার উপরে নেওয়া, মানে আমার গায়ে জড়ানো, আর সে আমাকে ধরা, মানে এরকম একটা পরিস্থিতিতে সে আমাকে ধরছিল ভাই। তো সে রাতে আমি ঘুমাই না, বাট দরজা খুইলা দেখি রিসিপশনের সাথেই ছিল একদম। দরজা খুইলা আমি খুঁজি, কেউ কাউরে পাই নাই। আর এত রাত্রে কাউকে ডাকাও যায় না, যে 1:30 বাজে, অনেক কষ্টে ভাই মানে টিভি চালায় চালায় সারা রাত আমি পার করছি। বাট সকালে যখন আমি হোটেল ম্যানেজারকে বলি যে আচ্ছা আঙ্কেল, আপনার এই রুমে কি কোনো প্রবলেম আছে, সে আমাকে কোনো আনসার মানে আনসারই দেয় না। সে বলে কেন বাবা কি হয়েছে। আমি না কি হয়েছে বলতে, আমার সাথে একটা ভৌতিক কিছু ঘটে গেছে, এই রুমে কি কোনো কিছু হয়েছিল টইছিল। সে তখন আর কোনো কথা বলে না। মানে আমি বুঝতে পারছি মানে অনেক হোটেলেই অনেক কিছু ঘটে। তো
আমার সাথেও হয়তো বা এরকম একটা কিছু ঘটছে। আচ্ছা, আপনি এই কি ছিল ভাই আমার একটা ঘটনা। দেখছিলেন ভাইয়া? কোনো আকৃতি কি দেখছিলেন? জি। কোনো আকৃতি কি দেখছিলেন যার সাথে আপনি মারামারি করলেন? ঠিক আছে? সে দেখতে কেমন হ্যাঁ। ছিল? ভাইয়া আমি বুঝতে পারতেছি না। মানে আপনি যার সাথে মারামারি করলেন, হ্যাঁ, যে জিনিসের সাথে, হ্যাঁ, হ্যাঁ। সেটা দেখতে কেমন ছিল? ভাইয়া মানে মানে নেটওয়ার্ক আসলে এত ইন্টারেস্টিং জিনিসটা আমরা শুনতে পারতেছি না নেটওয়ার্কের জন্য। এই জয় ভাই, কি অবস্থা? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, তাকে জি আমি ভাইয়া। দেখতে হ্যাঁ দেখতে পারি নাই, বাট তাকে আমি সম্পূর্ণভাবে অনুভব করছি যে সে এত এত নরম ছিল ভাইয়া, যে একটা মানে কি বলবো, এরকম নরম মানে কোনো কিছু আমার লাইফে আমি ধরিও নাই, বাট বা দেখিও নাই। মানে এত সফট ছিল ভাইয়া, মানে বলার মতো না, মানে খুব নরম। মানে আমি পা দিয়ে তারে আমার বুকের উপরে যখন বসছে, আমি তো তার সাথে মারামারি করতেছি, আমার পা দিয়ে মানে মানে একটা জিনিসে মানুষ চারা টারা দেয় না, যে কাছ থেকে দূরে সরানোর জন্য, মানে আমার দুই পা দিয়ে আমি যত শক্তি ছিল তারে আমি চেষ্টা করছি সরানোর জন্য, বাট পারি নাই। কিন্তু আমি এটুকু অনুভব করছি যে আমি তারে যে পা দিয়া শক্তি দিতেছি, সে রাবারের মতো মানে দূরে যাইতেছে, কিন্তু তারা ভেদ করে আমি পা ওইদিকে নিতে পারতেছি না, বুঝছেন? আচ্ছা। মানে অনেক ভয়ঙ্কর ঘটনাটা ভাই আমার লাইফের সাথে ঘটে গেছে। উম হ্যাঁ, আমি জানি না এর- সেটা আমার সাথে কি হয়েছিল। এরকম একটা জিনিস কি জিনাত আপু আমাদেরকে একবার শেয়ার করেছিল ওনার ছোটবেলার একটা কাহিনী, যে আহ, জিন উনি আর কি ধরছিলেন হাতে করে, হাতে, এবং উনি বলছিলেন যে জিনদের নাকি ইয়ে হয় না, মানে কি বলে, স্কেলেটন বা আমাদের যে কম হাড্ডি থাকে সেটা নাকি হুম, থাকে না। হুম, তো আম, হুম। ওটার সাথে কিন্তু আপনার কথাটাকে মিলে যাচ্ছে। মিলে যাচ্ছে, এই জন্য আমি জিজ্ঞেস করতেছিলাম। আরেকটা আপনি ঘটনার না মধ্যে আছে। ভাইয়া, জি। আমার মানে হাড্ডি হাড্ডি বলতে আমি কিচ্ছু পাই নাই, জাস্ট শুধু আমি নরম জাতীয় একটা কিছু এবং লোমহর্ষ মানে লোম আছে যার, লোম বুঝছেন? আছে। এরকম একটা, হ্যাঁ, 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 এরকম একটা বস্তু। তো যাই হোক, এরকম মানে আমার কোনো ক্ষতি করতে পারে নাই। আমি ওইরকম একটা মানে ভয়ও পাই নাই, মানে আমি এমনিতে অনেক সাহসী ভাইয়া। আপনাদের এপিসোডটা অনেক আগে থেকে শুনি, যখন আপনি ওই রাত রাত বিরাজা নামের ইয়ারে মানে টেরর বাবাকে আপনি অনেক ইয়া করছেন, ন্যস্ত করছেন। সেখান থেকে আমি আপনার মানে সব এপিসোড গুলাই প্রায় দেখি। তো আরো একদিন আমি আপনার সাথে জয়েন হইতে চাইছিলাম, ওই একটা হুজুরকে আনছিলেন, যে কিনা মোবাইলে ফু দিয়ে অনেকে ভালো করে দেয়, বুঝছেন? তো সেদিন আমার মানে ফেসবুকটা আপডেট দেওয়া ছিল না, তার জন্য আমি কন্টাক্ট করতে পারি নাই। তো আজকে হঠাৎ করে দেখি যে না, আপনি লাইভ আছেন। তো ঘটনা, আহ, আপু আপু যে ঘটনাটা বললো, সেই ঘটনাটাও ভাইয়া অনেক মানে ইন্টারেস্টিং। তো আমি ভাবলাম যে আমার সাথে তো একটা ঘটনা আছে, আমি বলি, শেয়ার করি। আচ্ছা, হ্যাঁ। আরেকটা আপনি ঘটনা আছে, আপনি বলছিলেন 2015 এ একটা ঘটনা ছিল আপনার। জি ভাইয়া। 2015 এ একটা ঘটনা ছিল মনে হয় আপনার। হ্যাঁ, আরেকটা ঘটনা আছে আমার, সেটা কি বলবো? হ্যাঁ, বলেন, ওইটা বলেই আজকে শেষ করে দিব। আপনার এই ঘটনাটাই লাস্ট ঘটনা আজকে। আচ্ছা, বলবো আমি। হ্যাঁ, জি ভাই, বলেন ভাইয়া। আচ্ছা। তো আহ, তো ফয়সাল ভাইয়ের এই ঘটনাটাই সবার লাস্ট হবে। ফয়সাল ভাই যদি আবার জয়েন করে তাহলে আর কি এই ঘটনা শুনে আজকে আমরা শেষ করব। হ্যাঁ, আজকে ঘটনাগুলি আসলে একটু অন্যরকম ছিল। আজকে আমার জায়গায় যদি পিয়া আপু হতো, আজকে মানে প্রোগ্রামটা খুব ভালো হতো। কারণ হচ্ছে আমি এই প্রোগ্রামে অ্যামেচার, আর পিয়া হ্যাঁ আপু একটা ভাইয়া, হোস্ট। জি। নেটে অনেক প্রবলেম হইতেছে হ্যাঁ, হ্যাঁ, আমার ওই নে। জি, জি। আপনি কোথায়? আচ্ছা, তো আমি আমি সরাসরি ওই ঘটনাটাতে চলে যাই। আচ্ছা, আপনি কোথায় থাকেন ভাইয়া? আপনি কি আমি, থাকেন? হ্যাঁ, জি। হ্যাঁ, আমি আপাতত
এর মধ্যে আমি একদিন তো মনির যখন আমরা আয়সা শুই, তো আমরা তিনজনই এক কোনায় শুই, মানে বন্ধু বান্ধবরা যারা বেশি ক্লোজ তারা একসাথে ঘুমায়। তো আমরা মসজিদের এক কোনায় শুইছি। তো আমি মাঝখানে, আমার এক সাইডে মনির, এক সাইডে সাইদ। তো আমি কি করলাম, মনির শুয়া সাইরে নাক ডাকা শুরু করছে। তো আমিও ফাইজলামি কইরা তারে একটু ভয় দেখাই। তো তারে ভয় ভয় দেখানোর জন্য আমি মানে আমার উপর থেকে মানে কাঁথা ছিল, কাঁথাটারে তুইলা মনিরের উপরে যায় তার গলাটারে আমি চাইপা ধরি, মানে ভয় দেখানোর জন্য যে নাক ডাকসকে। এরকম ভাবে চাইপা ধইরা মানে সে যখন উঠে আমি থাপ করে যাই আবার শুয়ে পড়ি। তো এই শোয়াতে 2-3 মিনিট পরে মনির উঠা দেখে যে কেউ নাই, সবাই ঘুমাইতেছে। এই অবস্থা, মনির আবার শুয়ে পড়ে। তো এর ঠিক 2 মিনিট পরেই ভাই আমি দেখি যে তার পাশে যে সাইদ আছে, সে সাইদ আমার মানে গলা চাইপা ধরছে, এরকম আচ্ছা ভাবে ধরছে মানে যে ছাড়তেছে না আমারে। আমি মানে হাত টাত নাড়তেছি, বাট সে মানে আমার ছাড়তেছে না, ঠিক সেম। তো হঠাৎ করে আবার সাইরা দিয়া মানে আমার উপর থেকে উঠা সে দৌড় দিয়া মেন দরজার যে মানে মসজিদের যে মেন ঘটক আছে, সেনে যায় হাসতেছে শয়তানের মতো, টুপি মাথায়, তার মতোই লুঙ্গি পরা, তার মতোই শার্ট পরা, ব্যাস, মানে হাসতেছে। আমি ওইটা বলি, মানে বলছি শালা কইরা, ওই শালা তুই আমার গলা চাইপা ধরলি। তো আমিও হাসতেছি। তো সে এই মানে হাসতে হাসতে সে বারান্দার দিকে চলে গেল। তো আমি আমার সাইডে তাকায় দেখি যে সাইদ আমার সাথেই ভাইয়া মানে শুয়ে আছে। তো এটা দেখা ভাইয়া আমি তো মানে অনেক অবস্থা খারাপ, ভয় পেয়ে গেলাম যে এটা কি দেখলাম আমি। তারপরে আমার আমির সাহেবের সাথে শেয়ার করলাম ঘটনাটা। তো উনি যা বললো যে আসলে মসজিদে আমরা আসছি আল্লাহর কাজে, তো এখানে আইসা কারোর সাথে শয়তানি করা লাগে না বা বিয়াদবি করা লাগে না। আচ্ছা, তো ফয়সাল ভাইয়ের ঘটনাটা আমরা শুনলাম পুরোপুরি। তো আজকে এখন তাহলে আমরা লাইভটা শেষ করে দেবো। আম, তো আজকে ভ্যালেন্টাইন ডে, আশা করি আপনাদের মানে শুধু আসলে ভালোবাসা তো জাস্ট গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড স্বামী স্ত্রীর মধ্যে না, আসলে ফয়সাল ভাই। হ্যাঁ ভাইয়া, জি তারপরে আমাদের আমির সাহেব যা বললো যে এটা আসলে তোমার মানে তুমি যে একটা করছো, অন্যায় করছো, তার শাস্তি স্বরূপ হয়তো বা মসজিদে অনেক জিন টিন থাকে, তো তোমারে হালকা হইলেও মানে করছে, সতর্ক করছে। আর ভালো জিন হয়তো বা ছিল, তো তোমার কোনো ক্ষতি করে নাই, শুধু জাস্ট ভয় দেখাইছে। বা এরকম নাকি অনেক জিনও আছে যে মানুষদের ভয় দেখায়। তাছাড়া মসজিদে তো জিন থাকেই ভাইয়া, জি, অবশ্যই। মসজিদে জিন থাকেই। তো এটাও আমার সাথে মানে লাইফে এই ঘটনাটাও ঘটছিল। এই ছিল আর কি। আর আমার ভাইয়া আরো অনেক ভালো ভালো ঘটনা জানা আছে, তো অনেক অন্য এক সময় ভাইয়া শেয়ার করবো না। নেক্সট উইকে, ভাইয়া নেক্সট উইকে বিয়াপুর গেছে। হ্যাঁ, হ্যাঁ আমার এটা কি ভাইয়া? হ্যাঁ, এটা প্রত্যেক বুধবারে হয়। এটার নাম হলো বুধবার একটা প্রোগ্রাম আর কি, আমাদের প্রত্যেক বুধবারে হয়। এখন আচ্ছা আচ্ছা আচ্ছা।
হয়। সো আপনারা মানে প্লিজ এটা জয়েন করেন এবং আপনি শেয়ার দিন। তার সাথে আপনার যারা ফ্রেন্ডরা যদি এখানে জয়েন করতে চায় প্লিজ নিয়ে আসবেন। এখানে আসলে যেটা হয় যে জাস্ট স্টোরি শেয়ার করা স্টোরি, এবং হ্যাঁ হ্ঁ হ্যাঁ ভাইয়া। এখানে যদি আপনারা মানে যে কোনো বই থেকেও বলতে চান কোনো প্রবলেম নেই। জাস্ট এখানে জাস্ট একটা এটা হয় কি যে আমরা গল্প গুজব করি আর কিছু না, যে আমরা ফ্যামিলির হ্যাঁ মধ্যে হ্যাঁ না গল্প মানে ভাইয়া আসলে আসলে কি এটা ভাইয়া, মানে আসলে কারোর সাথে না ঘটলে আসলে এটা মানে এর মধ্যে কোনো ইয়া নাই, গল্প তো গল্প, কিন্তু এটা তো ভাইয়া মানে লাইফে ঘটা একটা স্টোরি। স্টোরি বলতে সত্য ঘটনা। সেটাই। ঠিক আছে। তো হ্যাঁ, গল্প না, আমার সাথে আরো কিছু ঘটনা আছে আমার নানার বা আমার আব্বুর কাছ থেকে শোনা, তাদের সাথে ঘটা। তো যেগুলো অনেক আমরা ভয়ঙ্কর ঘটনা আছে। হ্যাঁ এগুলো সে নেক্সট উইকের জন্য তো রেখে দিই ভাই। আপনার আপনি যেটা হ্যাঁ হ্যাঁ দুইটা হ্যাঁ হ্যাঁ এটাও খুব ভয়ঙ্কর, যেটা কি আপনি বলছেন রাবারের মতন, সেটা আসলেই অনেক ভয়ঙ্কর। জানি না কি অনেকে আছে যেরকম আহ, দেখে আসাদুজ্জামান ভাই তো অলরেডি মানে ভয় পেয়ে গেছে জিনিস নিয়ে। তো তো যাই হোক, না তো ভাই, এরকম না ভাইয়া আমি মানে এরকম সাহসী যে আমি ভাইয়া, আমি এই মানে এই ভূতের অনেক মানে প্রোগ্রামই হয়। তো এগুলাই মানে অনেক শুনি, মানে প্রচুর পরিমাণে শুনি। আর অনেক সময় ভাবি যে সবার সাথে ঘটতো, বাট আমার সাথে মানে ঘটে না কেন, আমি এই আগ্রহে ছিলাম, বাট এই দুইটা এক্সপিরিয়েন্স আমার সাথে লাইফে ঘটছে আর কি। জি তো ওইরকম একটা ভয় পাই না। আর ভয় পাওয়ার কি আছে, আমরা তো মানুষ, মানুষ, সেটাই আমরা সর্বশ্রেষ্ঠ জাতি। সেটাই। হ্যাঁ, তো তারপরেও মানুষের সাথে ঘটে অনেক কিছুই প্যারানরমাল, তো আমার সাথেও ঘটছিল। তো আচ্ছা ভাইয়া, নেক্সট উইকে আশা করবো আর একটা ভালো ঘটনা বলার জন্য। ইনশাল্লাহ ভাইয়া থাকবেন সাথে করে, এবং আপনার ফ্রেন্ডকে নিয়ে আসবেন এবং সবাইকে শেয়ার দিবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে? অবশ্যই 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 ভাইয়া। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ওকে, ইউ। ভালো থাকেন ভাইয়া। জি, আচ্ছা হ্যাঁ, ভাইয়া। আসসালামু আলাইকুম। সো যেটা বলেছিলাম যে ভ্যালেন্টাইন ডে মানে ভালোবাসার দিন, আসলে আমরা ওই ডেটে না ইয়ে করে আমরা ভালোবাসার দিকে একটু খেয়াল দিই। ভালোবাসা শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড স্বামী স্ত্রীর মধ্যে না রাখি, সেটা সবার জন্য আর কি। আমরা মানে লাভ বা ভালোবাসা জিনিসটা বিশাল বড়। তো এটা আসলে আমরা শুধু সীমার মধ্যে না রাখি, মানে হলো জাস্ট এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে স্বামী স্ত্রী এদের মধ্যে না রেখে আমরা এটাকে আরো বাড়াই। আমাদের প্যারেন্টস যারা আছে তাদেরকে ভালোবাসি, আমাদের আশেপাশে যারা আছে যেরকম নেইবার যারা আছে তাদেরকে ভালোবাসি, আমাদের এরকম গ্রুপে মেম্বার যারা যারা আছে সবাইকে ভালোবাসি, ফ্রেন্ড যারা আছে সবাইকে ভালোবাসি। তাহলে সেটা হবে কি মেন মানে সবচেয়ে বড় ভ্যালেন্টাইন ডে। সো যা হোক এটাই। আমরা না ওরা একটা অনেক ভাইয়ের তানভীর ভাই কি কোলাই না কি আমারে আমারে না পৌঁছালে। আচ্ছা টনি ভাই আর তানভীর ভাই কোলাই না, না ভাই আসলে হয় না ভাই। হ্যাঁ জিন ভূতের প্রতিও ভালোবাসি, হ্যাঁ জিন ভূতের প্রতিও ভালোবাসি, কারণ জিন বা ভূত তারাও আল্লাহর তৈরি জাতি। আমরাও সবাইকে মানে কি বলে যাতে অন্য সব অন্য জাতি বা অন্য জীব যারা আছে তাদেরকেও ভালোবাসতে হবে আমাদের। সো আমরা সবাইকে ভালোবাসি। সো বিরাট পালক, হ্যাঁ জি। তো আজকে আমরা এই শেষ করলাম তাহলে আজকে বুধবার। আর নেক্সট উইকে আশা করবো পিয়াপু